সবসময় এমনটা হয় না যে আমরা যাকে ভালোবাসি সেও আমাদের ততটাই ভালোবাসবে। আর ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সেটা কষ্ট ছাড়া আর কিছুই দেবে না। তো আমাদের মেন ক্যারেক্টারের অবস্থা ছিল ঠিক তেমনই। ও আয়গাকে নিজের মন থেকে পছন্দ করত আর প্রত্যেকদিন তাকে কনফেস করার চেষ্টা করত, তার সাথে নিজের জীবনটা কাটাতে চাইতো। কিন্তু আয়গার উত্তর প্রতিবারই না হতো। এমন নয় যে ও তাকে ঘৃণা করতো, কিন্তু ও তাকে নিজের বন্ধুর চেয়ে বেশি আর কিছু মনে করতো না। সোজো তাকে 100 বারের বেশি প্রপোজ করে ফেলেছে, এমনকি এই কারণে পুরো স্কুলে আর সম্মান মাটিতে মিশে গেছে। কিন্তু তারপরেও আয়কা আর প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। তাহলে কি হবে যদি ও কনফেস করা ছেড়ে দেয়? ও কি সহজে মুভ অন করতে পারবে? আর ওর দূরে চলে যাওয়ার পর ফাইনালি আয়কা কি ওর অভাব অনুভব করবে নাকি করবে না? এই সবকিছু জানতে পারবে পুরো ভিডিওটা দেখে। তো গল্পের শুরুতে আমাদের দেখানো হয় যে সাজো প্রতিবারের মতো আয়কার পিছিয়ে নিচ্ছে, আর আয়কা তো শুধু এটাই চাচ্ছিল যে কোনোভাবে এর হাত থেকে যেন ছাড় পাওয়া যায়। ও বলে, তোমার সমস্যাটা কি? তুমি বারবার আমাকে কনফেস করতে থাকো, অথচ তুমি জানো আমার উত্তর হচ্ছে না হবে। আর ওরা দুজন নিজেদের ক্লাসের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সাজুর সামনে একটা বল আসে। আর জানি না কেন বা কিভাবে যেন পুরো দুনিয়াটা থেমে যায়। ও যেন অনেক কিছু ভাবার জন্য অনেক সময় পেয়ে গিয়েছিল। এখন ওর কাছে অনেক সময় ছিল, তাও আরামে ভাবতে থাকে যে ও আসলে নিজের জীবনে করছেটা কি। ও আইকার থেকে 100 বারের বেশি রিজেক্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও ও আর পিছনে পড়ে আছে। এমনকি স্কুলে তো সবাই ওকে স্টকার বলতেও শুরু করেছে। কিন্তু আইকার উত্তর তো এখনো নাই আছে। হয়তো এখনই আমার এটা মেনে নেওয়া উচিত যে আমি ওর যোগ্য নই। এমনিতেই আমাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ও কতটা বুদ্ধিমান, স্মার্ট, আর আমি কতটা বোকা। আর এত কিছু ভাবার পর দুনিয়া আবার আগের মতো হয়ে যায়। তো জেনের সময় আবার চলতে শুরু করে, বলটার পাশ দিয়ে চলে যায় আর আয়কা ওর জন্য চিন্তা করতে থাকে। তোমার কোথাও লাগেনি তো? কিন্তু যখন ও জানতে পারে যে সাজু একদম ঠিকঠাক আছে, তখন ও আবার নিজের পুরনো মোড়ে ফিরে আসে আর বলে, গড তোমাকে শাস্তি দিচ্ছেন, আর যদি তুমি আমার পিছু করা না ছাড়ো তাহলে হয়তো তিনি তোমার আবারও শাস্তি দেবেন। আর এরপর এমন কিছু হতে চলেছিল যা আয়কার সাথে সাথে সাজু নিজেও ভাবেনি। ও এবার আয়কার পিছু করা বন্ধ করে দিতে চেয়েছিল। এখন থেকে ও আর ওকে কনফারেন্স করবে না। তো তো এটা হওয়ার পর ও নিজের ক্লাসরুমে যায়, আর সেখানে আয়কার সাথে বসেছিল সাজুর আরেক বন্ধু আশিদা। আর এই সিরিজে আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার হলো এই মেয়েটা। আশিদা বলে, আমি শুনেছি গড নাকি তোকে শাস্তি দিয়েছে। আমার মনে হয় তোর এখন ওর পিছু ছেড়ে দেওয়া উচিত, কারণ তুই যদি এমন করিস তাহলে হয়তো আগে তোকে ঘৃণা করতে শুরু করবে। কিন্তু আয়কার মুখ বন্ধ করে দেয়। ও বলে, ওকে জ্বালাতন করা বন্ধ কর। কিন্তু আশিদা নিজের মুখ বন্ধ রাখে না। তোর জায়গায় আমি থাকলে তো এতদিনে হার মেনে নিতাম। তারপর সাজু বলে, তুমি একদম ঠিক বলেছো, আমার এইসব কাজকর্ম বন্ধ করে দেওয়া উচিত। আয়কা আর আশিদা বিশ্বাসই করতে পারছিল না যে ও সত্যি সত্যি মেনে নিচ্ছে। আশিদা মনে মনে ভাবছিল, আমি তো শুধু মজা করতে চেয়েছিলাম, এ তো সিরিয়াস হয়ে গেল কেন? আরে এই দুজনকে ছাড়ুন। এমনকি ওদের টিচার অবাক হয়ে যান। তিনি বলেন, আজ সূর্য কোন থেকে উঠেছে? কারণ আজ প্রথমবার মনে হচ্ছে যে তুমি আয়কার আশেপাশে ঘুর ঘুর করছো না। আর এটা শুনে আয়কা ছাড়া পুরো ক্লাস হাসতে শুরু করে। ক্লাস শেষ হওয়ার পর ও বাইরে যায়। তখন আয়কা তাকে বলে, তুমি আবার আমার পিছু করতে শুরু করেছো। আমি জানতাম তুমি এত তাড়াতাড়ি বদলাতে পারো না। কিন্তু তখন সাহায্য বলে, আমি তো শুধু ওয়াশরুমে যাচ্ছিলাম, আমি তোমার পিছু করছিলাম না। আর আবার পুরো স্কুল অবাক, কারণ তারা স্বপ্ন ভাবেনি যে সাহায্য আয়কুর পিছু করা বন্ধ করে দেবে। আর এই ব্যাপারটা ওর বন্ধুদের একদমই পছন্দ হয় না। ওরা বলে, আরে হয়েছেটা কি, তুই আয়কাকে ইগনোর করছিস কেন? আমি তো ভেবেছিলাম তুই ওকে পছন্দ করিস, তুই কি এত তাড়াতাড়ি হার মেনে নিচ্ছিস? তখন সাজু বলে, আমি ওর যোগ্যই নয়। আর এই কথাতে ওর বন্ধুরা রেগে যায়। এটা কি ফালতু কথা বলছিস? তোর তো তাড়াতাড়ি হার মানা উচিত না। একদিন না একদিন আয়কাও তোকে পছন্দ করতে শুরু করবে, তুই শুধু চেষ্টা করে যা। তখন সাজু বলে, এমন নয় যে আমি ওকে পছন্দ করি না, আমি এখনো ওকে পছন্দ করি, কিন্তু আমি শুধু দূর থেকে ওকে সাপোর্ট আর প্রমোট করতে চাই। আর এই কথা কি মানে ছিল তা কেউ বুঝতে পারেনি। শুধু ওর বন্ধুদের মনে হলো যে এত রিজেকশনের পর ছেলেটা পাগল হয়ে গেছে হয়তো। এবার ওরা দুজন ক্লাসে বসেছিল। আয়কার ওর সাথে কিছু কথা বলা ছিল, যে কোনো কিছু, কিন্তু সাধু তো ওর সাথে কথাই বলছিল না। আর যখন ও উঠে যেতে লাগে, আয়কা ওর সাথে কথা বলার চেষ্টা করে যে ও বাইরে যাচ্ছে কেন, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে তাই না? কিন্তু আর এই কথাটা বলার সাহস হয় না। আয়কা অবাক ছিল যে ও বাইরে কেন যাচ্ছে। অন্যদিন তো ওর সাথে লাঞ্চ করতো, আর যখন ও একা বসে লাঞ্চ করছিল একটা কিউট মেয়ে ওর কাছে আসে। ও বলে, আমার নাম আইজাওয়া। তখন সাজু বলে, সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমাকে চেনো? তখন মেয়েটা একটু মজা করে বলে, তোমাকে তো পুরো স্কুলে চিনে, তুমি তো সেই ছেলেটা যে আইকার পিছনে পড়ে থাকতে। তখন সাজু বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা তো বলো তোমার কাজ কি? ও বলে, আমি তোমার সামনে ক্লাসেই পড়ি, আমার নাম আইজাওয়া রেনে, আমি তো শুধু তোমাকে হাই বলতে এসেছিলাম। চলো, এমনি তো সম্পর্ক তো শেষ হতেই চলেছে, তো আমরা পরে দেখা করছি। সিন শিফট হয়ে পরের দিনে, যেখানে সাজুর বন্ধু ওকে মারতে শুরু করে। ও বলে, তোর সাহস কি করে হলো আয়কার সাথে চিট করার? সাজু বলে, তোর মানেটা কি? আর তাছাড়া আমি ওর সাথে চিট কিভাবে করবো? আমরা তো ডেটই করছি না। তখন ওর বন্ধু বলে, তাতে কিছু আসে যায় না, তুই আয়কাকে পছন্দ করিস, তোর অন্য মেয়ের কথা ভাবার সাহস কি করে হলো? সাজু কনফিউজ হয়ে যায় যে ও কি বকে যাচ্ছে। তখন ওর বন্ধু বলে, এক্সপ্লেন করছে এই মেয়েটাকে। তখন আমি জানতে পাই যে ওই মেয়েটা হলো আইজাওয়া, যার সাথে ওর কাল দেখা হয়েছিল। সাজু বলে, এই মেয়েটা? ও তো কাল আমার সাথে দেখা করতে এসেছিল, আমরা কাল রিচার্জের সময় দেখা করেছিলাম। তখন ওর বন্ধু আবার ওর কলার ধরে ফেলে। আবার মিথ্যে কথা, কোনো কিউট মেয়ে তার সাথে দেখা করতে কেন আসবে? মেয়েটা তুই ওর পেছনে পড়ছিস। আমার বিশ্বাস হচ্ছে না যে তুই আয়কাকে ধোকা দিচ্ছিস। আর আয়কার নাম নিতেই আয়কা পেছন থেকে এসে যায়। ও সাজুকে ওই মেয়েটার সাথে দেখে, কিন্তু ও বেশি কিছু বলে না, শুধু মুখ ভার করে সেখান থেকে চলে যায়। আর আশিদাও ওর পেছনে লাগতে শুরু করে। আমি তো জানতামই না যে তুই মেয়েদের মধ্যে এতটা পপুলার, মানে তোর মতো ছেলের সাথে দেখা করতে
একটা কিউট মেয়ে কেনই বা আসবে। এরপর থেকে আয়কা ওকে ইগনোর করতে শুরু করে। ও ভাবে যদিও আমার সাথে কথা না বলে তাহলে আমিও বা কথা বলবো কেন। আর তার কিছুক্ষণ পরে সাজোর কাছে আসে আশিদা আর ওকে খোঁচা দিতে শুরু করে। আমি তো ভাবতেই পাইনি যে তোমার মতো ছিল আগাকে ধোকা দেবে, কিন্তু যাকগে ছাড়ো, তুমি আমার বন্ধু তাই আমি তোমাকে কিছু ইনফরমেশন দিতে চাই। ওই মেয়েটাকে আমার ঠিক লাগছে না। তখন ও আজের ব্যাপারে বলে যে কিছুদিন আগে ওরা একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু হঠাৎ করে দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। আর এই জিনিসটার কোনো মানেই হয় না, কারণ আগে তো ওরা দুজন একে অপরের সাথে চুম্বকের মতো লেগে থাকতো। তো হঠাৎ করে ওদের মধ্যে এমন কি হলো যে ও তোমার কাছে চলে এলো। তো বন্ধু হিসেবে আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, তুই যদি ওকে ডেট করার কথা ভাবিস তাহলে একটু সাবধানে থাকিস। মেয়েটা একটু অদ্ভুত। তখন সাজ্জা বলে ওর থেকে বেশি অদ্ভুত তো তুমি কবে থেকে ওর পিছু করছো। ওরা আবার ক্লাসে চলে যায় আর ও আইজার কথাই ভাবছিল। ঠিক তখনই মেয়েটা সেখানে এসে পড়ে, কিন্তু এবার আশিদা চুপ থাকার পাত্র ছিল না। ও জানতে চেয়েছিল যে আইজাওয়া আসলে সাজ্জার পেছনে পড়েছে কেন, তাইও তাকে উস্কাতে শুরু করে। ও আইজাওয়ার সামনে ওর এক্স খুব নিন্দা করে। ও তো একদম বোকা ছিল, ভালো হয়েছে যে তুমি এখন সাজ্জাকে বেছে নিয়েছো। হ্যাঁ যদিও বোকা তো এও, কিন্তু ওর থেকে লাখ গুণ ভালো। আগে ওকে শান্ত করানোর চেষ্টা করে, কিন্তু আশিদা থামে না। তাই আজও ওকে দুটো কথা শুনে সেখান থেকে চলে যায় আর সাজও ওর পেছনে যায়। আর যেতে যেতে ও অন্য একটা মেয়ের সাথে ধাক্কা খায়। ওর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটা পালিয়ে যায়। এই মেয়েটা কে ছিল তা আমরা পরে জানতে পারবো। আর পরে ও আইজাওয়ার সাথে সে জায়গাতেই দেখা করে যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। ও বলে আশিদার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। ও মাঝে মাঝে যা তা বলে দেয়, কিন্তু আইজাওয়া জানায় যে ও ভুল ছিল না, ও তো শুধু তোমাকে প্রোটেক্ট করছিল, কারণ ও আমার উদ্দেশ্যটা বুঝে গিয়েছিল। তখন সাজো বলে তোমার মানেটা কি। তখন ও জানায় আরে মোরা আমার দিকে একদমই মনোযোগ দিচ্ছিল না, আর ও বারবার আমার সামনে অন্য মেয়েদের প্রশংসা করতো। তো আমার মনে হলো যদি আমি অন্য কোনো ছেলেকে ডেট করি তাহলে হয়তো ও বুঝতে পারবে যে ও কি হারিয়েছে, কিন্তু হয়তো আমি একটু বেশি করে ফেলেছি। আমার এতটা লিমিট ক্রস করা উচিত হয়নি, আর আমাকে মাফ করে দিও যে আমি তোমাকে ব্যবহার করেছি। আর তারপর ও বলে দুঃখিত, কিন্তু আমরা ডেট করতে পারবো না, কারণ এখন তো তুমি জেনেই গেছো যে আমি অন্য কাউকে পছন্দ করি। কিন্তু তখন সাজো বলে আমার এতে কোনো সমস্যা নেই, আর এমনিতেও আমি এই প্রথমবার রিজেক্ট হচ্ছে না। তখন ও জিজ্ঞেস করে তুমি রিজেকশনকে এত সহজভাবে কিভাবে মেনে নাও। আর তখন ও তাকে নিজের ব্যাক স্টোরি বলে আয়কারও আগে আমি অন্য একটা মেয়েকে পছন্দ করতাম, কিন্তু সে মেয়েটা আমাকে নিয়ে খুব মজা উড়িয়েছিল। আর শুধু তাই না, এমনকি আর বন্ধুরা তো আমাকে মেরেও ছিল। তখন আমাকে বাঁচাতে এসেছিল আয়কা, এমনকি ও মেয়েটাকেও খুব শুনিয়েছিল। আগে আমাকে সাপোর্ট করেছিল, পুরো স্কুলে শুধু ওই ছিল যে আমার জন্য দাঁড়িয়েছিল। আর তখন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে যদি আমি ডেট করি তো শুধু আয়কাকেই করব, কিন্তু মনে হচ্ছে এই স্বপ্নটা আর কোনোদিন পূরণ হবে না। কিন্তু তারপরেও আমি দূর থেকে ওকে সাপোর্ট করব। আর এটা শুনে মেয়েটা একটু মোটিভেটেড হয়ে যায়, যদি এই আয়কার জন্য এত কিছু করতে পারে তাহলে আমি আরমানের জন্য কেন করতে পারবো না। আর ও তাকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। আর পরে আমাদের দেখানো হয় যে ওরা দুজন একসাথে আছে। তখন আশিতা পরে বলে বেচারা এর থেকে রিজেক্ট হয়ে গেল, কিন্তু আয়কা তো ওর কথা একদমই পাত্তা দিচ্ছিল না। ও তো নিজের জগতে হারিয়ে গিয়েছিল, জেনে কিছু ভাবছিল। আসলে ও এখন সাজো কথা ভাবছিল। ওরা সহ্য হচ্ছিল না, তাই ও সাজো বাড়ি চলে যায়। যদিও ওরা ছোটবেলা থেকে বন্ধু ছিল, কিন্তু এমন প্রথমবার হলো যে ও ওর বাড়িতে এসেছে। আর সাজো অবাক ছিল, তোমাকে আমার অ্যাড্রেসটা কে দিল, আর তুমি যদি এখানে এসেছো তাহলে নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে। তখন ও জানায় কিছুদিন ধরে তুমি খুব অদ্ভুত ব্যবহার করছো, তুমি সবসময় আমার পিছু করতে, আমাকে বিরক্ত করতে, কিন্তু বেশ কিছুদিন ধরে তুমি বেশ শান্ত। তুমি কি কোনো সমস্যা আছো যা তুমি আমার সাথে শেয়ার করতে পারছো না? হঠাৎ করে তুমি এত বদলে গেলে কিভাবে? আর তখনও তাকে আবার কনফেস করে ফেলে। ও বলে হয়তো ফাইনালি আমি বুঝতে পেরেছি যে আমি কি করেছিলাম। যদি মন দিয়ে ভাবা যায় তাহলে আমি নিজের সাথে সাথে তোমার সময় নষ্ট করেছিলাম। এটা জানার পরেও যে তোমার উত্তর কি হবে, তো ফাইনালি আমি জিজ্ঞেস করাই ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ আরেকটা কথা, কিন্তু যে না ও নিজের কথা শেষ করতে যাচ্ছিল মাঝে সাজোর বোন এসে পড়ে, আর ও আর পিছনে রাখতে শুরু করে তোর এত সুন্দর একটা গার্লফ্রেন্ড ছিল আর তুই আমাকে কোনোদিন বলিসনি। আর এই কথা সাজু রেগে যায়, অন্যদের কথা শোনা ভালো নয়, চলো আয়কা আমরা এখান থেকে যাই। আর আয়কাও এই জিনিসটা দেখে অবাক ছিল। ও বলে আপনি তো ভাইস প্রেসিডেন্ট তাই না, আপনি কি সত্যি ওর বোন? আর তখন ও কনফার্ম করে হ্যাঁ এই বোকাটা আমার ছোট ভাই। আয়কা তো স্বপ্ন ভাবিনি যে এই ভাইস প্রেসিডেন্টের ভাই হবে। এবার ওরা দুজন রাস্তা যেতে থাকে। আয়কা তখন নিজের জগতেই ছিল। তখন আয়কা ওকে জিজ্ঞেস করে তুমি আমাকে কি বলতে যাচ্ছিলে? সাজু বলে তোমার মানেটা কি? তখন ও বলে তুমি আমাকে কিছু বলতে যাচ্ছিলে, কিন্তু তার মাঝে তোমার বোন এসে গেল আর তারপর তুমি চুপ হয়ে গেলে। তো এখন আমরা একা আছি, তুমি আমাকে বলতে পারো। তখন নিজের কথা শেষ করে আমি শুধু তোমার এটাই বলতে যাচ্ছিলাম যে আজ থেকে আমি আর তোমার বিরক্ত করবো না, এখন আমরা ক্লাসমেট ছাড়া আর কিছুই না। এটা শুনে আয়কার খুব খারাপ লাগে। হ্যাঁ মানছি ও তাকে সে নজরে পছন্দ করতো না, কিন্তু তারপরেও ও তাকে নিজের বন্ধু মনে করতো। কিন্তু অন্যদিকে সাজুকে ওকে শুধু একজন ক্লাসমেট মনে করে। আর আগে ও এটাও বলে যে যদি তোমার কোনো বন্ধু থাকে যে আমার যোগ্য তাহলে তুমি তার সাথে আমার আলাপ করে দিতে পারো। আর এটা শোনার পর আয়কর গায়ে হাত তুলতে যাচ্ছিল, কিন্তু ও তাকে বোকা বলে সেখান থেকে পালিয়ে যায়। আর বেচারা সাজু তো বুঝে না যে হলোটা কি। তখন তো এমন লাগছিল যে গড এটাই চান যে এরা দুজন আলাদা থাকুক, কারণ এখন ওদের দুজনের সিটও বদলে গিয়েছিল। যদি তোমরা না জানো জাপানে আমরা নিজের ইচ্ছে মতো কোথাও বসতে পারি না, এই সিট প্রতি সপ্তাহে বা মাসে একবার বদলানো হয়। আর এবার সাজু ওর থেকে অনেক দূরে বসেছিল। আশিদা ওকে খ্যাপায় দেখ এখন তুই ওর থেকে কতটা দূরে হয়ে গেছিস। ও তোর থেকে দূরে থাকার আর একটা অজুহাত পেয়ে গেল। কিন্তু তখন আশিদা বলে কিন্তু ওর কি হবে, ও তো বেচারি একা হয়ে গেল, কারণ আমি আর তুই ছাড়া তো ওর কোনো বন্ধুও ছিল না। তখন সাজু নিজের ভুলটা বুঝতে পারে, ওর কোনো বন্ধু নেই এর একটাই কারণ, আর সেটা হলো ও নিজে। কারণ ও আয়কার পেছনে 24 ঘন্টা লেগে থাকতো, তাই অন্যরা ওর কাছে আসার কথা ভাবতো না।
কারণ তাদের মনে হতো যে হয়তো আমি একটু অদ্ভুত। আর এটাই কারণ যে ও বন্ধু বানাতে পারেনি। কিন্তু এখন এমনটা হবে না, যদি আমি ওর থেকে দূরে থাকি তাহলে ফাইনালি অনেক বন্ধু বানাতে পারবে। তো ক্লাসের বাইরে যাচ্ছিল, ঠিক তখনই ওর সাথে দেখা হয় রেনের, যে পুরো ক্লাসের সবচেয়ে পপুলার স্টুডেন্ট, কারণ এ হলো এখানকার কাউন্সিল প্রেসিডেন্ট। রেন বলে, আমি জানতে পেরেছি যে তুমি কিভাবে কাল আমার বন্ধুকে বিরক্ত করেছো। তখন সাজুর মনে পড়ে যে এর নিশ্চয়ই সেই মেয়েটার কথা বলছে যার সাথে ও কাল ধাক্কা খেয়েছিল। আর কিছু না বলে সাজু ওর কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু রিন বলে, আমি তো শুধু মজা করছিলাম, এতে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি জানি যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তারপরও তাকে জানায় আসলে ও তোমার কাছে ক্ষমা চাইতে চাইছিল, কিন্তু ও এখানে আসতে পায়নি কারণ ও ছেলেদের ভয় পায়। তখন রেন তাকে সব কথা বলে। ও মেয়েটার নাম ইউ। ও খুব বুদ্ধিমান আর ভালো মেয়ে, আর ও একজন কাউন্সিল মেম্বার। কিন্তু ওর একটাই সমস্যা, ওর মধ্যে একদমই কনফিডেন্স নেই। আর এটা একজন কাউন্সিল মেম্বারের জন্য একদমই ভালো কথা নয়। হ্যাঁ, আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় না আমার কথায় ওর উপর কোনো প্রভাব পড়েছে। বাকি কাউন্সিল মেম্বারও এমনই। আমাদের কাজ হলো বাকি স্টুডেন্টদের মোটিভেট করা, কিন্তু আমরা সেটা কিভাবে করতে পারবো যখন আমাদের নিজেদের মেম্বারই এমন? তখন সাজু বলে, আপনাকে ওদের এনকারেজ করার কোনো দরকার নেই। আপনি শুধু ওদের এটা দেখান যে আপনি ওদের সাথে আছেন, যাই হয়ে যাক, এটা ওদের জন্য যথেষ্ট হবে। তখন রিন বলে, আমি চেষ্টা করব। ও তোমার কাছে ক্ষমা চাইতে তো চায়, কিন্তু ও ভয় পাচ্ছে। তো তুমি কি আমাকে তোমার নামটা বলতে পারো, যাতে আমি তোমার সাথে পরে দেখা করতে পারি? আর ও নিজের ভুল নাম বলে দেয়। ও বলে, আমার নাম ইয়ামাকি। এই নামটা ওর বন্ধুর ছিল, কারণ ও কোনো ঝামেলা পড়তে যাচ্ছিল না। সিন শিফট হয় পরের দিনের দিকে, যেখানে রাস্তাতেই সাজুর সাথে আয়কা দেখা হয়ে যায়। দুজনের মধ্যে কেউ কারোর সাথে কথা বলে না, যদিও আয়কার মনে এমন কিছু ছিল যা ও ওকে বলতে চেয়েছিল কিন্তু বলে না। আর পরের দিন যে না ও স্কুলে পা রাখে, আশিদা ওর দিকে দৌড়ে আসে। ও তাকে বলে, তুই শেষ পর্যন্ত করছিসটা কি? তোকে তো কাউন্সিল প্রেসিডেন্ট খুঁজছে। তারপর আমাদের দেখানো হয় রেনের সাথে ইয়ো ছিল। তখন রেন বলে, কাল তুমি আমার সাথে মিথ্যে কেন বললে? তুমি আমাকে নিজের আসল নামও বলতে পারতে। তখন ও বলে, আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম। আমি চাইনি যে কাউন্সিল প্রেসিডেন্ট আমার নাম জানুক, কারণ যদি আমি আপনার নজরে হাইলাইট হয়ে যাই তাহলে আমার সমস্যা হয়ে যাবে। তখন রেন বলে, এটা আমরা লাঞ্চে ডিসকাস করব। তো ঠিক লাঞ্চ হতেই তুমি ওখানে পৌঁছে যাবে, আমি এর বাইরে আর কিছু শুনবো না। আর এবার তো আশিদা ওর উপর রেগেছিল। ওর গলা ধরে বলে, তুই রিনসিন ভাইকে কিভাবে চিনিস? আসলে আশিদা রিনকে পছন্দ করে, কিন্তু সাজো বলে এটা একটা লম্বা গল্প, আমি পরে এক্সপ্লেন করব। লাঞ্চ হওয়ার পর ও ওদের অফিসে যায়, আর ইয়ো ওর কাছে ক্ষমা চেয়ে নেয়। আর তখন ও জানায় যে সেদিনও ওখান থেকে পালিয়ে গিয়েছিল, কারণ ও ছেলেদের ভয় পায়। যদিও আমি এটা ওভারকাম করার চেষ্টা করছি, আর এই শুরুটা আমি করেছি তোমার কাছে ক্ষমা চেয়ে। কিন্তু ওর ক্ষমায় যেন সাজো খুশি ছিল না, কিন্তু ও কিছু বলে না আর সেখান থেকে চলে যায়। আর যে না ক্লাসে যেতে যাচ্ছিল, আশিদা ওকে ডাকে। ও তাকে দেখায় যে এখন আয়কার কতগুলো বন্ধু হয়ে গেছে। আসলে ওরা সবাই ওর ছোট বোন আয়রির ফটো দেখছিল, যার বয়স মাত্র 5। আর এটা দেখে সাজো খুশি হয় যে ওর দূরে থাকার পর এখন ও কত বন্ধু বানাতে পেরেছে, তাই মাঝে গিয়ে ও ওদের ডিস্টার্ব করে না। তো ও চলে যায় নিজের বোন কায়দের কাছে, যার সামার ফেস্টিভ্যালের প্রস্তুতির জন্য কিছু সাহায্য দরকার ছিল। এখন সাহায্য ভাবে যে ওর কাছে আর তো কোনো কাজ নেই, তো খালি বসে আছে, তাই ও ওর সাহায্য করিয়ে দিবে। আর অন্যদিকে ইয়ো ও তখন একটু উদাস ছিল। ও রিনকে বলে, আমার মনে হয় না যে ও খুশি ছিল, এমন লাগছে যেন ও আমাকে এখনো ক্ষমা করেনি। কিন্তু রেন ওকে বোঝাইছে এতে ওর কোনো ভুল নেই, ও কাল ওর সাথে কথা বলবে। আর পরের দিন আমাদের দেখানো হয় যে আয়কার এখন আরো বেশি বন্ধু হয়ে গেছে। শুধু তাই নয়, ওরা সবার ছোট বোনের সাথে দেখা করার জন্য ওর বাড়ি যেতে চলেছে। আয়কাও খুশি ছিল যে ফাইনালি ও বন্ধু বানাচ্ছে আর ওরা ওর বাড়ি আসছে। আর যে না সাজো আসে, আয়কা পরিষ্কার মানা করে দেয়, আর এর কাছে আসার কথা ভাবিও না, তুমি ওর থেকে দূরে থাকবে। আর ও সত্যি সত্যি জেদ করে না। ও বলে, যদি তুমি আমাকে ইনভাইট করতে না চাও তাহলে আমি তোমার বাড়ি আসবো না। আর আয়কা আশা করেনি যে ও এত তাড়াতাড়ি হার মানে নেবে। এখন আয়কার ওর জন্য খারাপ লাগছিল যে আর এমনটা বলা উচিত হয়নি। এখন ও পুরো ক্লাসে শুধু ওর কথাই ভাবছিল যে ও এখন ওকে কিভাবে ইনভাইট করবে। তো যে না ক্লাসে বাইরে যায়, ও তাকে থামিয়ে নেয়। আর ও তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আজ আমার বাড়ি আসবে না? কিন্তু যে নেওয়ার কথা পুরোপুরি শেষ হয়, পিছন থেকে রিন এসে যায় আর ওকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর রিন ভাইস প্রেসিডেন্ট, তাই আয়কা কিছু করতে পারতো না। তখন রিনোকে একান্তে নিয়ে যায় আর বলে, ইয়ো এখন উদাস, ও বলেছিল যে তুমি ওর ক্ষমায় খুশি হওনি। তখন সাজো বলেছে ও বুঝে গেছে। তখন ও বলে, হ্যাঁ, ও আমার কাছে ক্ষমা তো চেয়েছে, কিন্তু আমি তাতে খুশি ছিলাম না, কারণ যদি ওকে নিজের ভয় কাটাতে হয় তাহলে ওকে আমার কাছে ক্ষমা চাইতে হতো। কিন্তু ও মাঝে তোমাকে নিয়ে এলো, এতে পরিষ্কার বোঝা যায় যে ওর ভয় এখানে কাটেনি। আর যদি ও প্রত্যেক ব্যাপারে তোমাকে মাঝে নিয়ে আসতে থাকে তাহলে ও কোনোদিনও গ্রো করতে পারবে না। আর এই কথাটা ও নিজেও ভালোভাবে জানে। তো যদি ওকে সত্যি নিজে ভয় কাটাতে হয় তাহলে ওকে এই সবকিছু তোমার সাহায্য ছাড়াই করতে হবে। আর অন্যদিকে আয়কার বাড়িতে সবাই এনজয় করছিল, সবাই আয়কার দিকে খুশি ছিল, কারণ ও খুব মিষ্টি ছিল। কিন্তু তারপরেও সবাই এনজয় করছিল, শুধু আয়কা ছাড়া। ও জানে না কেন বারবার গেটের দিকে তাকিয়ে যাচ্ছিল। আর আশিদা বুঝে গিয়েছিল যে ও কার জন্য অপেক্ষা করছে, কিন্তু ও কিছু বলে না। এখন গরমের মৌসুম, আর ক্লাসে বসে আশিদা সেই ফটোগুলো দেখছিল যা ও আয়কার বাড়িতে তুলেছিল। আর ও সেই ফটোগুলোতে নোটিস করে যে আয়কা কিছু একটা নিয়ে চিন্তিত লাগছিল, আর ও বারবার দরজার দিকে দেখছিল। আর এখনো আয়কা বারবার সাজুর দিকে তাকিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও ও ওর সাথে কথা বলে না। আর সাজু একা বসেছিল, তো ওর বন্ধু ওকে অন্য একটা মেয়ের কাছে নিয়ে যায়। আর এই মেয়েটা খুবই বদমজাজি ছিল। ও তো শুরুতেই ওর সাথে খুব অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে, আর এইটা আয়কার পছন্দ হয় না। তাই আয়কা মাঝে এসে ওকে টেনে মেজর রুমে নিয়ে যায়। ও খুব রেগেছিল। ও বলে, তুমি ওই মেয়েটার সাথে কি করছিলে? তুমি জানো না যে ও কেমন মেয়ে? কিন্তু সাজু বুঝতে পারে না যে এ কেন রেগে আছে। ও
তাকে জিজ্ঞেসও করে, কিন্তু আয়কা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এখন বেচারা ক্লাসে সারাদিন শুধু এটাই ভাবছিল যে ওর মায়েরা কি ছিল, ও রেগে গেছিল কেন, নাকি জেলাস, কিন্তু এই সম্ভাবনা খুবই কম। আশিদা বলে, এবার এতটা ভাবিস না যে তুই অসুস্থ হয়ে যাবে, কিন্তু তখনই সেখানে আরেকজন কাউন্সিল মেম্বার আসে আর ও সাজুকে সেখান থেকে নিয়ে চলে যায়। আয়কা বুঝতে পারছে না যে ওর জীবনে চলছেটা কি, বারবার কেউ না কেউ এসে ওকে তুলে নিয়ে কেন চলে যায়। তারপর আমাদের দেখানো হয় সে কাউন্সিল মেম্বার ওকে পার্সোনাল প্রশ্ন করতে শুরু করে, তুমি মেয়েটার পিছু করা কেন ছেড়ে দিলে, আর শেষ পর্যন্ত তুমি এখন এত চুপচাপ কেন থাকো। প্রথমে তো বলতে মানা করে দেয়, ও তাকে নিজের পার্সোনাল লাইফের কথা কেন বলবে, কিন্তু তারপর সেই কাউন্সিল মেম্বার জানায় এটা তোমার বোনের ব্যাপারে। আসলে ও আজকাল উদাস থাকতে শুরু করেছে, কারণ ওর মনে হয় ওর জন্য তুমি আয়কার পিছু করা বন্ধ করে দিয়েছো। তখন সাজু বলে, ওর এমন কেন মনে হয়? তখন ও জানায়, কারণ ও সবসময় তোমার মজা উড়ায় আর তোমাকে এত কাজ দেয় জানো তুমি ওর চাকর। তো ওর মনে হয় যে ওর জন্য তোমার কনফিডেন্স কমে গেছে আর তুমি ওই মেয়েটার উপর গিভ আপ করে দিয়েছো, এই জন্য উদাস। আমরা ওকে চেয়ার আপ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই কাজে আসছে না, তো তোমার ওর সাথে কথা বলা উচিত। সাজু বিশ্বাসই করতে পারে না কায়দে কি সত্যি ওর ব্যাপারে এত ভাবে। ওর তো মনে হতো ওর বড় বোনের ওকে বিরক্ত করা ছাড়া আর কোনো কাজে নেই, তো ওর কথা মেনে ওর সাথে দেখা করতে চায়। আর ওদের দুজনের পিছু করছিল আশিদার আয়কা, আর জানতে চেয়েছিল যে ওরা যাচ্ছেটা কোথায়। তো সাজু সাদের উপরে চলে যায় আর ও সেখানে কাদেকে দেখে, যে ওকে দেখে অবাক ছিল। ও বলে, তুমি এখানে কি করছো, তোমার এখানে থাকা উচিত ছিল না। তখন সাজু জানায়, রাজি আমাকে সবকিছু বলে দিয়েছে কিভাবে তুমি আমার জন্য উদাস। তখন কায়দা ওকে পুরো সত্যিটা বলে দেয়। ও বলে, হ্যাঁ আমি উদাস, কারণ আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত তাড়াতাড়ি মুভ অন কিভাবে করে গেলে। তুমি আয়কাকে খুব বেশি পছন্দ করতে, তুমি 24 ঘন্টা শুধু ওর কথাই বলতে, কিন্তু হঠাৎ করে যেন এমন হলো যে ও তোমার লাইফে ম্যাটারই করে না। আর আমার মনে হয় এর কারণ হয়তো আমি সবসময় তোমাকে এত খোঁচা দিই আর তোমার লুকস নিয়ে মজা ওড়াই, তো হয়তো তোমার এমন মনে হয়েছে যে তুমি ওর যোগ্য নও। আর সত্যি বলতে আমি এমন সিচুয়েশন দিয়ে গেছি অনেকবার, হয় যে আমরা যাকে পছন্দ করি তাকে আমরা পাই না, আর আমরা পুরো দুনিয়াটাকে এটা দেখিয়ে দিই যে এতে আমাদের কিছু আসে যায় না, কিন্তু আমরা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ি। আমি জানি যে গিভ আপ করা এত সহজ নয়, আর আমি চাই না যে তুমি সেগুলো ফেস করো যা আমি করেছি। তো আজ থেকে আমি তোমার মজার কখনো বানাবো না বা তোমাকে চাকরের মতো কাজ করাবো না, আমি শুধু চাই যে তুমি খুশি থাকো। কিন্তু তখন সাজু বলে, এবার তুমি তোমার বকবক বন্ধ করতে পারো, তোমার কি মনে হয় এতে আমার ভালো লাগবে? আর এমনি তো যতবার তুমি আমার মজা উড়িয়েছো আমি কখনোই সে কথা মনে লাগাইনি, কারণ আমি জানি যে ভেতর থেকে তুমি আমার পরোয়াই করো, তোমাকে আমার জন্য বদলানোর দরকার নেই। আর আমার কথা বলতে গেলে আমার তো তখন বেশি অদ্ভুত লাগবে যদি তুমি আমার সাথে ভালোভাবে কথা বলতে শুরু করো। আর এই সব কিছু আয়কা ভেতর থেকে শুনছিল, ও পুরো কথা শুনেনি, তাই আমার মনে হয় যে ও নিজের বোনকে বকছে। আর ও দরজা খুলে এসে সোজের কলার ধরে ফেলে আর বলে, তোমাকে এখন ওর কাছে ক্ষমা চাইতে হবে, তুমি নিজের বড় বোনের সাথে এভাবে কিভাবে কথা বলতে পারো। কিন্তু তখন সাজু ওকে বোঝানোর চেষ্টা করে যে এমন নয়, আমি ওকে বকছিলাম না, আমরা তো শুধু কথা বলছিলাম, কিন্তু তোমার দুজন এখানে কি করছো। তখন আয়কা বুঝতে পারে যে সত্যি ও এখানে কি করছে, ও কি এখন সাজুর পিছু করতে শুরু করেছে যেমনটা আগে সাজু করতো। আর যে না ও এটা রিয়েলাইজ করে ও সেখান থেকে আবার পালিয়ে যায়। তখন সাজু বলে, জানি না কি হয়েছে, আমার কাছে আসে আর কিছু না বলে পালিয়ে যায়। আয়কাকে সাজু তো বুঝতে পায় না, কিন্তু কায়দা বুঝে যায়, কিন্তু ও এই জিনিসটা ওকে বলে না আর ওকে বোকা বলে সেখান থেকে চলে যায়। সাজু বলে, তোমার তো তাড়াতাড়ি বদলানোর দরকার ছিল না, তুমি তো আবার সেই বদমাজি বর্বন হয়ে গেছো। কিন্তু এখনো খুশি ছিল, কারণ এখন কায়দার উদাস নয়। এরপর আমরা দেখি আশিদা আর আয়কা একটা ক্যাফেতে বসেছিল। আয়কা নিজে জানতে চেয়েছিল যে ও উদাস কেন। যাই না কিছুদিন ধরে ওর কিছু অদ্ভুত লাগছিল, এমনকি যখন বাকি বন্ধুরা ওর বাড়ি এসেছিল তখন ও জানে না কেন সাজুর কথা ভেবে যাচ্ছিল। আর জানি না কেন যখন আইরি সাসকির সাথে মিশে গিয়েছিল আমার তখন খুব অদ্ভুত লেগেছিল। তখন আশিদা বলে, হয়তো তুই চেয়েছিলি যে তোর ছোট বোন সবার আগে সাজুর সাথে মিশুক, কিন্তু আফসোস সেই জায়গায় এখন সাসুকে নিয়েছে। তখন আয়কা জিজ্ঞেস করে, কিন্তু ওর এমন লাগছে কেন, কারণ ও তো আগে সাজুর জন্য বিরক্ত থাকতো, ও 24 ঘন্টা ওর আশেপাশে লেগে থাকতো। তখন আশিদা বলে, এ কথা তো আমিও একমত, হ্যাঁ মানছি আর ব্যবহারগুলো একটু অদ্ভুত ছিল, ও নিজের আসল ফিলিংস কনফিউজ করতে কখনো পিছু হটেনি। আর এখন যখন ও চলে গেছে তো ধীরে ধীরে হলেও ফাইনালি তুইও বুঝতে পারছিস যে হয়তো তুইও ওকে পছন্দ করিস। আর যদি এখন সাজু তোর কাছে না আসে তাহলে হয়তো এবার তোর পালা, তোর প্রথম ওর কাছে যাওয়া উচিত। তো পরের দিন ও 2-3 বার ওর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ও প্রতিবারই ব্যস্ত থাকতো। আর আয়কারও এত সাহস হতো না যে ও ওর সাথে কথা বলতে পারে। তখন সাজু বাইরে একা লাঞ্চ করছিল আর ওখানে পাশে ওর সাথে দেখা হয় কাউন্সিল মেম্বারদের। জিও ওকে ইনভাইট করে যে ওদের সাথে এসে লাঞ্চ করো, ও মানা করে দেয়। কিন্তু রেন এসে ওকে বলে, এখন ওকে মানা করো না, ও এত কষ্টে ছেলেদের সাথে কথা বলতে শিখেছে, তো তুমি তো ওকে একটু সাহায্য করতেই পারো। আর ওদের সাথে আরেকটা মেয়ে ছিল আয়া, যে প্রথমে তো সাজুকে এত পছন্দ করছিল না, কিন্তু ও নিজের বন্ধুদের জন্য চুপ ছিল। লাঞ্চ করার পর আয়া আর ইয়ো সেখান থেকে চলে যায়। তখন সাজু জিজ্ঞেস করে, ইয়োর হয়েছেটা কি? ও তো আমার সাথে ফ্রিলে কথা বলছে, যেন ওর সব ভয় শেষ হয়ে গেছে। তখন রিন জানায়, তোমার সাথে দেখার পর এখনো অনেক বদলে গেছে, এখনো অন্যদের সাথে আরামে কথা বলতে পারে, আর এই সবকিছু তোমার জন্য হয়েছে। আর এই সবকিছু হওয়ার পর সাজু আবার ক্লাসে যায় আর ও আয়কাকে দেখে যে তখনও নিজের বন্ধুদের সাথে ছিল। সাজুর মনে এখন ওর জন্য ফিলিংস ছিল, কিন্তু এখন ওর কাছে যেতে পারবে না, ওকে নিজেকে আটকাতেই হবে। ও এখনো এটাই মনে করে যে ও ওর যোগ্য নয়, আর ও এটা ভাবতে শুরু করে হয়তো সাসাকি সেই ছেলে যে আয়কার জন্য ঠিক, কারণ ওই স্পোর্টস ভালো আর পড়াশোনাতেও। যদিও সাজু জেলাস তো ছিল, কিন্তু ও কিছু করে না, কারণ আয়কার হাসি ওর জন্য বেশি জরুরি। তো তাকে আর সাসাকিকে পুরোপুরি ইগনোর করছিল। ও যখন ওর সামনে আসতো ও নিজের রাস্তা বদলে নিত।
আর স্কুলের পর যখন ও সাসাকির সাথে যাচ্ছিল তখন ভাবে যে ও কিছুক্ষণ পরে বেরোবে যাতে ওদের সাথে রাস্তায় ধাক্কা না খায়, কিন্তু ও অবাক ছিল এটা দেখে যে আয়কা ফিরে এসেছে। আসলে ও নিজে কিছু জিনিস ভুলে গিয়েছিল, কিন্তু এটাই আসল কারণ ছিল না। আসলে আয়কা চেয়েছিল যাতে ও সাজুর সাথে একান্তে কথা বলতে পারে। আর ও তাকে সোজা জিজ্ঞেস করে, তুমি লাঞ্চ ব্রেকে কোথায় গেছিলে? আমার মানে আগে তো তুমি আমাদের সাথে লাঞ্চ করতে, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে যে তুমি লাঞ্চ ব্রেকে গায়েব হয়ে যাও। তখন সাজু জানায় যে ও আজকাল বাইরে লাঞ্চ করে। তখন আয়কা বলে, তুমি একা লাঞ্চ কেন করছো? যদি তুমি চাও তাহলে আমাদের সাথে বসতে পারো আগের মতো। তখন ও বলে, আমি একা ছিলাম না, আমার সাথে রিন সেনপাই আর বাকি কাউন্সিল মেম্বাররাও ছিল। এখন এটা শোনার পর আয়কার কাছে আর কোনো শব্দ থাকে না। তো এরপর দুজন সেখান থেকে চলে যায়। পরের দিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর সেই সময় সামনে থেকে একটা ট্রাক এসে যায়। তো আয়কাকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য সাজু মাঝে ঝাঁপিয়ে পড়ে যাতে আয়কা ভিজে না যায়, কিন্তু এর জন্য ও নিজে ভিজে যায়। আর এখন আমার খুব জ্বর ছিল, এমনকি এত যে ও তো অজ্ঞান পর্যন্ত হয়ে গেছিল। তো আয়কা আর রাশিদা ওকে নার্সের কাছে নিয়ে যায় যাতে ও সেখানে একটু আরাম করতে পারে। কিন্তু এরপর থেকে তো আয়কা ক্লাসে মনে লাগছিল না, ও সারাক্ষণ শুধু সাজো কথা ভেবে যাচ্ছিল যে এখন ও কেমন আছে। ও তারপর ভাবে যে ক্লাস শেষ হওয়ার পর ও আর সাথে আবার দেখা করতে যাবে। আর ততক্ষণে সাজো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ওর অবস্থা তখন খুব খারাপ ছিল। তো যে না আয়কা ওর মাথায় হাত রাখতে যাচ্ছিল আর টেম্পারেচার চেক করার জন্য, সাজো ওর উপর চিচিয়ে ওঠে, আমাকে ছুঁয়ো না। কিছুক্ষণের জন্য তো ও অবাক ছিল যে ওর হলোটা কি। তখন ও বলে, যদি তুমি আমাকে ছোও তাহলে হতে পারে যে ঠান্ডা তোমার লেগে যাবে। তো এখনই ভালো হবে যে তুমি আমার থেকে দূরে থাকো, কারণ যদি তোমার ঠান্ডা লাগে তাহলে তোমার ছোট বোন আইরিলের হতে পারে। আর তারপরই কায়দা রেনও সেখানে এসে যায়। আর যখন ওরা টেম্পারেচার চেক করে ও ওদের একদমই আটকায় না। আর এইটা দেখে আয়কা মুখ ফিরিয়ে নেয় যে এদেরকে মানা করছে না কেন। তো আসলে এত খারাপ ছিল যে ও পরের দিন স্কুলে আসে না। আর আয়কার তো মনে এমনি তো লাগছিল না। তো আশিদের সাথে সাজুর বাড়ি চলে যায়। তখন আয়কা বলে, আমি এখানে এসেছি কারণ তুমি আমার জন্য অসুস্থ হয়েছো, এর আর কোনো কারণ নেই। সাজু বিশ্বাস করতে পারে না যে আয়কা ওর জন্য এত কিছু করে দিচ্ছে, কারণ এর আগে ও কখনো ওর বাড়ি আসতো না, কিন্তু এখন ও দুবাই এসে গেছে যখন থেকে ওর পিছু করা বন্ধ করে দিয়েছে। আর তারপর আমাদের পরের দিন দেখানো হয় যে আয়কাকে একটা মেয়ে অ্যাপ্রোচ করে, মারিকা, যে একজন ফরেনার ছিল। আসলে ও আয়কাকে বলে যে ও যেন ওর সাপোর্ট করে, কারণ ওকে নেক্সট কাউন্সিল মেম্বার হতে হবে। আর মারিকা চেয়েছিল যদি ওর রাস্তায় কোনো বাধা হতে পারে সেটা হলো আয়কা। তো মারিকা চেয়েছিল যে আয়কা ওর টিমে এসে যাক, কারণ ও যদি আয়কাকে প্রমোট করে তাহলে লোকেরা ওকে ভোট দেবে। আর আয়কা যদি লোকদের মারিকাকে ভোট দিতে বলে তাহলে তারা মারিকাকে ভোট দিয়ে দিবে। কিন্তু সাজু এর পক্ষে ছিল না। ও বলে, যদি এমন হয় তাহলে সবাই এটাই বলবে যে আয়কা নিজে কেন যাচ্ছে না, কারণ তুমি যদি ওকে নিজে টিমে নিয়ে নাও তাহলে তোমার পুরো টিমে স্পটলাইট একা আয়কা নিয়ে যাবে, কারণ ও তোমার থেকে বেশি কিউট। আর এটা শুনে মারিকা সেখান থেকে চলে যায় আর আয়কা ব্লাশ করতে শুরু করে। কিন্তু সাজু অবাক ছিল যে এ ব্লাশ করছে কেন, কারণ এ তো আয়কাকে কিউট হাজারবার বলেছে। তখন আশিদা বোঝায় তখনকার কথা আলাদা ছিল, তখন তুমি ওই ওয়ার্ডটা 24 ঘন্টা বলতে, কিন্তু এমন লাগছে যে হয়তো এখন তোমার ওয়ার্ডগুলো ওকে এফেক্ট করছে। আর আয়কা লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন সাজু আশিদার সাথে তো একদম তেমনই ছিল যেমন আগে থাকতো, কিন্তু আয়কার সাথে নয়। এখন তো আশিদা একটু হতভম্ব হয়ে যায়, সাজু কি সত্যি হামে নিয়েছে? তো সাজু সেখান থেকে ক্যাফেটেরিয়ার দিকে চলে যায়। আর সেখানে তখন ইয়ো আবার সাজুকে খেতে ডেকে নেয়। আর এটা দেখার পর আয়নও তো একদম খুশি ছিল না, আর রিনে তো পুরো ব্যাপারটা জানাই ছিল। আয়নও একটু জেলাস হয়ে যায়, তুমি ওর উপর কোন জাদু ব্যবহার করেছো? আগে তো ওই ছেলেদের সাথে কথাই বলতো না, আর এখন দেখো। কিন্তু সাজু বুঝেছে ও কোনো জাদু ব্যবহার করছে না, হয়তো ইয়ো আমার উপর ট্রাস্ট করে, আর কিছু না। কিন্তু তখনই রিন বলে, যাকগে ছাড়ো, আমরা চাই যে তুমি আমাদের সাথে কাউন্সিল মেম্বার হয়ে যাও, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে তুমি লোকদের মোটিভেট করতে কত ভালো পারো, আর তুমি অন্যদের দেখেই তাদের ব্যাপারে জানতে পেরে যাও। তো আমাদের তোমার মতোই কাউন্সিল মেম্বার দরকার। আর এটা শুনে ইউ এক্সাইটেড হয়ে যায় আর ও ওর হাত ধরে ফেলে। কিন্তু এইসব এত তাড়াতাড়ি হয়েছিল যে সাজো রিয়াক্ট করার সময় পায়নি। তো সাজো ওর হাত ঝাড়া দিয়ে দেয় আর বলে, আমি কাউন্সিল মেম্বার হতে পারবো না, আমাকে মাফ করো। ওর হাত ঝাড়া দেওয়ায় ইউর তো কোনো সমস্যা ছিল না, কিন্তু ওরা দুজন রেগে যায়। তোমার সাহস কি করে হলো ইউকে রিজেক্ট করার? বেচারি তোমাকে এত ভালোবেসে জিজ্ঞেস করেছে। আর শুধু তাই না, আয়ন তো ওকে মারেও। লাঞ্চ শেষ হওয়ার পর সাজো নিজে ক্লাসরুমে যাচ্ছিল, আর চুল পুরোপুরি খারাপ হয়ে গেছিল। ও বলে, ভালো হয়েছে আমি মানা করে দিয়েছি, কারণ যদি আমিও কাউন্সিল মেম্বার হয়ে যেতাম তাহলে আমাকে 24 ঘন্টা ওদের আশেপাশে থাকতে হতো, আর যদি এমন হতো তাহলে আয়ন তো আমাকে মেরেই ফেলতো। তো যখন ও সেখান থেকে যাচ্ছিল সামনে আয়কাকে দেখতে পায়। ও দেখে যে ওর চুল খারাপ, তো নিজে ঠিক করতে শুরু করে। আর স্কুলে তো সবাই অবাক ছিল যে আয়কার এখন কি হয়ে গেছে আর ও করছেটা কি। আর এই জিনিসটা আয়কা নিজেও অনেকক্ষণ পর রিয়ালাইজ করে। তো সে সেখান থেকে চলে যায়। সে নিজে বুঝতে পারছিল না যে সে সাহায্য এত কাছে কেন আসছে, অথচ সেই এই জিনিসটা নিয়ে সবসময় বিরক্ত থাকতো। তো এখন গরমের ছুটি পড়তে চলেছিল, কিন্তু স্টুডেন্টদের দুঃখ এখনো শেষ হয়নি, কারণ কিছু স্টুডেন্টকে বেছে নেওয়া হবে যারা সামার ফেস্টিভ্যাল আর নতুন স্টুডেন্টদের আগমনের জন্য প্রস্তুতি নেবে। তো তাদের গরমের ছুটিতে থাকতেই হবে। যদি এটা পুরনো কথা হতো তাহলে আয়কার জন্য সাজুও থেকে যেত, কিন্তু এবার সে মানা করে দেয় আর তার জায়গা থাকে সাসাকি। আর এখন তো আশিদাও খেপে যায়। সে বলে, তুই এত শান্ত থাকতে পারিস কি করে? তোর কাছে এত ভালো সুযোগ ছিল আয়কার সাথে একা সময় কাটানোর, কিন্তু এখন দেখ তোর জায়গায় ওই সাসাকি নিয়ে নিয়েছে। কি হবে যদি ওরা একটু বেশি ক্লোজ হয়ে যায় আর আয়কা তোর কথা ভুলে যায়? তখন সাজু তাকে বলে, এটাই ঠিক, এমনিতে ওরা দুজন একসাথে ভালো লাগে। আশিদা তো বুঝতে পারছিল না যে সে এদের দুজনকে মেলাবে, তো মেলাবে কিভাবে, কারণ সাজু তো পুরোপুরি হার মেনিয়েছে। তো এখন আশিদা আর আয়কা ক্যাফেতে যায়। তারা ক্লাব অ্যাক্টিভিটি আর বাকি জিনিস নিয়ে কথা বলছিল। তখনই আশিদা বলে,
বলে আমরা সবাই মিলে এনজয় করার জন্য সামার ফেস্টিভ্যাল দেখতে যাই না কেন, আর কেমন হবে যদি আমরা বাকি বন্ধুদেরও ডেকে নিই। আয়কার ওই আইডিয়াটা পছন্দ হয়, কিন্তু তখন সে আলাদা করে বলে কেমন হবে যদি আমরা সাজুকেও ডেকে নিই। তখন আয়কা বলে ডাকতে হলো ডেকে নে, তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস? যদিও ভেতর থেকে সেও চাইছিল যে সাজু আসুক। আর আশিদা তার নাম এর জন্য নিয়েছিল কারণ সে চাইছিল না যে গরমে তার বন্ধু একা পড়ে যাক। সত্যি সবার লাইফে আশিদার মতো একজন বন্ধু তো থাকাই উচিত, কিন্তু এখানে আশিদা ভুল ছিল। এবার গরমে সে একা থাকতে যাচ্ছিল না। তো আমাদের দেখানো হয় যে সাজু এবার একটা বইয়ের দোকানে কাজ করছে। সে ভাবে যে গরমে ছুটে পড়ে গেছে, তার কোনো বন্ধু নেই, তো এর চেয়ে ভালো সে কিছু কামিয়ে নেবে। আর তখনই সে বইয়ের দোকানে কাজ করতে করতে দেখে যে কিছু বড় লোক একটা ছোট বাচ্চাকে বিরক্ত করছে, আর সে ভয় না পেয়ে তাদের মাঝে চলে আসে। আর এমনকি সে তাদের এটাও বলে যে যদি তোমাদের আমার সাথে ফাইট করতে হয় তাহলে আমি তৈরি। কিন্তু বাকি লোকেরা তো জানতো যে এই মেন ক্যারেক্টার, তো তারা তার সাথে ফাইট করে না আর সেখান থেকে চলে যায়। তখন বাচ্চাটা জানায় যে তার নাম কোতা সাসাকি, আসলে সে হারিয়ে গিয়েছিল। তারপর কিছু বাচ্চা তাকে বিরক্ত করতে শুরু করে। এখন সাজু বলে তুমি চিন্তা করো না, যদি তোমার বাড়ির নাম্বার মনে থাকে তাহলে আমি তোমাকে কল করিয়ে দিতে পারি। আর কিছুক্ষণ পরেই কোতার বড় বোন এসে পড়ে, তার নাম ছিল সাজাকি ফুকা। সাজু তাকে পুরো ব্যাপারটা বলে যে এখানে আসলে কি হয়েছিল, আর ফোকা তাকে থ্যাঙ্কস বলে তার ছোট ভাইয়ের সাহায্য করার জন্য। আর সাজু তো তার সৌন্দর্য হারিয়ে যায়, সে বিশ্বাস করতে পারছিল না যে এই কতটা সুন্দর, নিশ্চয়ই কোনো কলেজ স্টুডেন্ট হবে। আর শুধু সুন্দরই নয়, এই কতটা ভদ্র, এর ভয়েস এত সফট, আর এর নিজের ভাইকে এত ভালোবাসে। পরের দিন সে ফোকার কথাই ভাবছিল যে সে কি ওই মেয়েটার সাথে আবার কখনো দেখা করতে পারবে। কতটা সুন্দর ছিল, হয়তো তার ভাগ্য আজ ভালো ছিল। কারণ ফোকা তার দোকানে এসে পড়ে। সে বলে তুমি এই দোকানে কাজ করো, আমি তো ওদিকে প্রায় আসি, আমি তো তোমাকে এর আগে কখনো দেখিনি। সে বিশ্বাসই করতে পারছিল না যে ফোকা এখানে এসেছে, হয়তো সে কোনো বই নিতে এসেছে। কিন্তু যখন সে তাকে কনফার্ম করার জন্য জিজ্ঞেস করে তখন সে মানা করে দেয়, না আমি তো জানতামই না যে আমাদের কাছে একটা বইয়ের দোকান আছে। আসলে আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কারণ আমি খুব নার্ভাস ছিলাম, তো আমি তোমাকে ঠিকভাবে থ্যাঙ্কস বলতে পারিনি, তাই আজ আমি এসেছি। আর এমনি তো তোমার সাথে সময় কাটাতে আমার ভালোই লাগবে, তুমি একটা বইয়ের দোকানে কাজ করো, তো তুমি নিশ্চয়ই খুব বুদ্ধিমান হবে। কিন্তু তখন সাজু বলে না, আর আমি একদিকে লাকিও, কারণ এমন প্রথমবার হচ্ছে যে আমিও কোনো ম্যাচুর মেয়ের সাথে সময় কাটাচ্ছি। কিন্তু তখন সে লজ্জা পেয়ে বলে আজকের আগে কেউ আমাকে ম্যাচুর বলেনি, সবাই তো আমাকে বলে যে আমার মধ্যে অনেক ছেলে মানুষই আছে, এমনকি অনেকবার তো ওরা আমার বাইরেও যেতে দেয় না। এমন কেন বলছে তা আমরা পরে জানতে পারবো। তখন সে তাকে জিজ্ঞেস করে তুমি কি ক্যাম্পাসে যাচ্ছ, কিন্তু সে মানা করে দেয়, আমার স্কুল আসলে ক্যাম্পাস নয়, ওটা তো এত বড়ও নয়, ওখানে শুধু মেয়েরাই আছে। আর তোমার কি, তুমি কোন স্কুল থেকে? তখন সে জানায় আমি কোয়েসু হাই স্কুল থেকে। আর এটা শুনে সে অবাক হয়ে যায়, ওরা তো এই শহরের সবচেয়ে বড় স্কুল, আমি শুনেছি যে তার ড্রেসও খুব কিউট। তখন সাজুকে বলে তুমি যদি ওই স্কুলে পড়ো তাহলে তুমি তো সত্যি বুদ্ধিমান হবে। আর সাজুর সাথে তার সময় কাটতে খুব মজা লাগছিল, কারণ এই কতটা ম্যাচিউর আর একজন কলেজ স্টুডেন্ট হওয়ার পরেও সে কত নম্রভাবে তার সাথে কথা বলছে। নাহলে বাস্তবে তো কলেজ স্টুডেন্টরা রুড হয়, এমনটা তার মনে হতো। এখন সেও লজ্জা পেয়ে বলে আমার এতটাও প্রশংসা করো না। কিন্তু সে একটা জিনিস নিয়ে কনফিউজ ছিল, কিন্তু সে নিজেকে বোঝানোর চেষ্টা করে তার এইসব কথা ভাবা উচিত না, সে কখনোই এমন মেয়েকে ইমপ্রেস করতে পারবে না, এ তার লিগের বাইরে। এখন সে তার ভাইয়ের ব্যাপারে একটু কথা বলে যে কিভাবে কোতা তোমার ব্যাপারে কথা বলেছিল, যে তুমি কিভাবে একজন হিরোর মতো এলে আর তার যান বাঁচালে, এখন ও তোমাকে একজন আইডলের মতো মানে। এখন দোকানের মালিক এসে পড়েছিল, তো ফোকা বলে আমার এখন যাওয়া উচিত, আর এই নাও তোমার জন্য একটা ছোট্ট গিফট আমার ভাইয়ের সাহায্য করার জন্য। আর যাওয়ার আগে সে লজ্জা পেয়ে বলে যদি তুমি কিছু মনে না করো তাহলে কি আমরা কাল আবার দেখা করতে পারি? সাজু বলে মনে করবো কেন, সে তো নিজে জিজ্ঞেস করতে যাচ্ছিল। তার যাওয়ার পর সে তার গিফট গুলো দেখেছে, সে তাকে কি দিয়েছে। সে এটা তো জানতো যে এর ভেতরে হয়তো একটা রুমাল আছে, কিন্তু যখন সে এই রুমালটা দেখে তার ভেতরে অনেকগুলো ডলফিন আঁকা ছিল, আর সে একটু হতাশ হয়ে যায়। এ কি আমাকে একটা বাচ্চার মতো দেখে? আমি তো এত আশা করে রেখেছিলাম, কিন্তু হে তো আমাকে বাচ্চা ভাবছে। ফুকা প্রতিদিন বই দোকানে আসতো শুধু সাজুর সাথে দেখা করার জন্য, কারণ তার সঙ্গে খুব ভালো লাগতো। তখন সাজু দেখে তার হাতে একটা ব্রেসলেট, আর সেটা তার খুব পছন্দ হয়। আর তখন সাজুর মাথায় আসতে শুরু করে আয়কার কথা। তার মনে পড়ে যে সামার ফেস্টিভ্যালের পর আয়কার জন্মদিন, তো কেমন হবে যদি সেও তাকে এমনই একটা ব্রেসলেট গিফট করে। তো সে ফুকার কাছে জিজ্ঞেস করে যে সে এটা এনেছে কোথা থেকে। তখন সে জানায় আমি এটা কোথাও থেকে আনিনি, আসলে এটা আমি নিজে বানিয়েছি, একটা নিজের জন্য আর একটা আমার বাবার জন্য। তখন সাজু আবার অবাক হয়ে যায় যে এই কলেজে আছে, তারপর নিজের বাবার সাথে এত ক্লোজ। আর এদিকে কায়দিকে দেখো যে হাই স্কুল আসার পর তো নিজেকে রানী ভাবতে শুরু করেছে। তার জানি না কেন, কিন্তু অনেকবার ফোকাকে একটু অদ্ভুত লাগতো, কারণ এত বড় হওয়ার পরেও তার ব্যবহারগুলো টিনেজারের মতো। তখন ফোকা বলে যদি তুমি চাও তাহলে আমরা দুজন একসাথে যেতে পারি, আমি তোমাকে ওই দোকানটা দেখিয়ে দিব যেখান থেকে আমি এটা বানিয়েছিলাম, আর এই বাহানায় আমরা ঘুরিয়ে নেব। আর তারা এমনই করে, ওরা দুজন সেই দোকানের দিকে যায়। যখন তারা দোকান থেকে বেরোয় তখন পর্যন্ত ফোকা একদম ঠিক ছিল, কিন্তু জানি না কেন স্টেশনের দিকে যেতে যেতে সে একটু নার্ভাস হতে শুরু করে। আর সাজুর জিজ্ঞেস করার পর সে জানায় আমি শুধু একটু নার্ভাস, আমার বন্ধুরা যেন আমাকে দেখে না ফেলে। তখন সাজু বলে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি নার্ভাস হবে যে তার জন্য ভুল না ভেবে বসে যে আমি তোমার বয়ফ্রেন্ড। কিন্তু তখন ফোকা বলে ব্যাপারটা সেটা নয়, আমি এই ড্রেসের কথা বলছি, কারণ নর্মালি আমি এই ড্রেস
পরি না। সাজু এখন আরো বেশি অবাক হয়, এর মানেটা কি? এমন ড্রেস পরে না, এটা তো একদম নর্মাল, বিশেষ করে একজন কলেজ স্টুডেন্টের জন্য। তো তখন ফোকা জানা যে সাধারণত সে মিডল স্কুলের ড্রেস পরে, আর এমন প্রথমবার হচ্ছে যে সে এমন ড্রেস পরেছে। সাজুকে খুব অদ্ভুত লাগে, এটা আবার কেমন ফ্যান্টাসি, এর মিডল স্কুলের ড্রেস পরতে কেন ভালো লাগে? কিন্তু সে তাকে এতটা জাজ করে না, আর না করে তাকে জিজ্ঞেস করে যে সে এমন কেন করে। তো এরা সে দোকানের দিকে চলে যায়, যা একটা বিচের কাছে ছিল। আর অন্যদিকে সে বিচেই আসছিল আয়কা, আরি আর আশিদার এখনো সাজুর জন্য চিন্তা হচ্ছিল। তার মনে হয়েছিল যে বেচারা বন্ধু বাড়িতে একা পড়ে আছে, তো আমরা তাকেও নিয়ে যাই না কেন। সে এমন এই জন্য করছিল যাতে আয়কা আর সাজু একসাথে সময় কাটাতে পারে, কিন্তু সাজু তো বাড়িতেই ছিল না। তো এরপর তারা তিনজন একাই চলে যায়। আর অন্যদিকে সাজু, সে তো ফোকার সৌন্দর্যে হারিয়ে গিয়েছিল। সে মনে মনে ভাবে এই কতটা ইনোসেন্ট আর পিওর, বিশ্বাসই হয় না যে আজ পর্যন্ত এই কাউকে ডেট করেনি। কিন্তু সাজু তাকে নিজের ভালোবাসা কনফেস করতে পারতো না, আপাতত নয়, কারণ এখন সে চাইছিল না যে তাদের দুজনের বন্ধুত্ব নষ্ট হোক। ভাই অলরেডি তো আয়কারে পছন্দ করে, তাই না? শালা কি কম, আর কিছু করার নাই। এখন এরা দুজন সে দোকানে চলে যায়, যা পুরো জুয়েলারিতে ভরা ছিল। সে দোকানের মালিক সাসিকে চেনে ফেলে, কারণ এর আগে অনেকবার এখানে এসেছে তার বাবার সাথে। সাজু হয়তো জ্ঞান ছিল না, তো সে সেই মহিলাকে বলে দেয় আমার একটা জুয়েলারি চাই, যা আমি আমার বন্ধুকে দিতে পারবো। তখন ফোকা জিজ্ঞেস করে এই বন্ধু তোমার কতটা ক্লোজ? সাজু বলে দেয় এই বুঝে নাও খুব বেশি ক্লোজ। তখন ফোকা বলে যদি সে তোমার এতই ক্লোজ হয় তাহলে এই জুয়েলারি তোমার কেনা উচিত নয়, বরং তোমার নিজের হাতে বানানো উচিত। কারণ যদি এটা তুমি নিজের হাতে বানাও আর সেটা ভালো না হয়, তারপর এটা তোমার বন্ধুর খুব পছন্দ হবে, কারণ তুমি এতে অনেক এফোর্ট দিয়েছো। তো সে তাদের কথা শুনে নেয়। আর এই দোকানের বাইরেই আয়কা, আইরি আর আশিদা এনজয় করছিল। এখন এরা দুজন বসে জুয়েলারি বানাতে শুরু করে, কিন্তু তখনই সাজের নজর পড়ে একটা ফটোতে। আসলে এই দোকানে যেই জুয়েলারি বানায় তাদের ফটো লাগানো হয়। তো সেখানে ফটো লাগানো ছিল ফোকা আর তার বাবার, কিন্তু সে ফটোতে একটা জিনিস খুব অদ্ভুত ছিল, তাতে মেয়েটা পড়ছিল জুনিয়র হাই স্কুলের ড্রেস। তখন সাজু জিজ্ঞেস করে তোমার কি কোনো ছোট বোন আছে যে জুনিয়র হাই স্কুলে পড়ে? কিন্তু তখন ফোকা বলে আমার কোনো ছোট বোন নেই, আসলে ওটা আমি। এখন এটা শোনার পর তার প্রথম ধাক্কা লাগে, কিন্তু তারপর সে ভাবে না সে ভুল ভাবছে, হতে পারে ওর শুধু কসপ্লে করতে শখ, তাই ও জুনিয়র হাই স্কুলে জামা পড়েছে। কিন্তু এই কথায় ফোকা হাসতে শুরু করে। সে বলে তুমি খুব মজার, তোমার কেন মনে হয় যে এটা আমি কসপ্লে করছি? যদি আমি জুনিয়র হাই স্কুলে পড়ি তাহলে আমি তো সেটাই ড্রেস পরবো। আর এটা শোনার পর তার খুব বড় ধাক্কা লাগে, তার পুরো দুনিয়া উল্টা পাল্টা হয়ে যায়। তো ফোকা কোনো কলেজ স্টুডেন্ট ছিল না, আসলে সে তো জুনিয়র হাই স্কুলে পড়তো, এমনকি বয়সে সে তার চেয়েও ছোট। এখন তার ধীরে ধীরে সবকিছু বুঝতে পারছিল যে এই কেন টিনেজারদের মতো ব্যবহার করতো, আর কেন এখনো নিজের বাবা মায়ের সাথে এত ক্লোজ। আর তার এই ড্রেসের ব্যাপারটা মানে এতদিন ধরে সে ভুল ভাবছিল। সে শুধু দেখতেই ম্যাচিউর লাগে, কিন্তু বয়সে সে তার চেয়েও ছোট। এখন তো বেচারা সব স্বপ্ন ভেঙে গিয়েছিল। কষ্ট একটা এমন মেয়ে পেয়েছিল যে তাকে এত পাত্তা দিয়েছিল, সে তাকে পছন্দ করতো, এও তাকে পছন্দ করতো মেবি। তো সে নিজের মনেই বলে আমাকে এই খেয়ালটা মন থেকে বের করতে হবে। কিন্তু অত্যন্ত এরা এখন ভালো বন্ধু। অন্যদিকে আমাদের দেখানো হয় আয়কা, আইরি আর আশিদা তিনজনই বেঁচে এনজয় করছিল। আর তখনই আশিদা নজর পড়ে একটা জুয়েলারি শপে। এটা সেই একই শপ যেখানে সাজু আর ফোকা আছে। তো এই তিনজন ডিসাইড করে যে তারা সেই শপে যাবে। আর যেই তারা যায়, তারা সেখানে কাউকে দেখতে পায় না, কারণ ততক্ষণে ওরা দুজন বেরিয়ে পড়েছে। এদের মধ্যে কেউ জানে না যে সাজু এখানে ছিল শুধু আইরি ছাড়া, কারণ সে সাজুর ফটো দেখে নেয় যা দেওয়ালে লাগানো ছিল, কিন্তু সে সাজুকে চিনতই না, তাই সে কিছু বলে না। আর যখন এই তিনজন শপের বাইরে গিয়ে আইসক্রিম খেতে শুরু করে, তখন আয়কা ও সাজুর একটা ঝলক দেখতে পায় একটা মেয়ের সাথে। এই জিনিসটা আশিদাকেও বলে, কিন্তু আশিদা তার মজা উড়িয়ে দেয় হতে পারে ও কারোর সাথে এখানে ডেটে এসেছে, কিন্তু তুই আর আমি দুজনেই জানি যে এমন কিছু হবে না, ও তো বেচারা হয়তো দোকানে কাজ করছে। আর অন্যদিকে সাজু বাড়ির জন্য বেরিয়ে পড়ে। তখনই আশিদা তার কাছে মেসেজ আসে, তো সে আসলে কি করে আমাদের অফার রিজেক্ট করার? তুই তুই আছিসটা কোথায়? তোকে তো আমরা বাড়িতেও পাইনি, আর তুই জানিস তুই কি মিস করেছিস? আর এটা বলার পর আশিদা আয়কার সুইমস্যুটের ফটো পাঠিয়ে দেয় তাকে জ্বালানোর জন্য সে কি মিস করেছে। আর সাজু আবার আয়কার কথা ভাবতে শুরু করে যে তার গিফটটা কেমন লাগবে। সে ভাবছিল যে কবে আয়কার জন্মদিন আসবে আর সে তাকে এই জুয়েলারিটা গিফট করতে পারবে, সেই জুয়েলারি যা সে নিজের হাতে বানিয়েছে। পরের দিন আমাদের দেখানো হয় যে দোকানের মালিক নতুন লোক খুঁজছে যারা দোকানে কাজ করতে পারবে, কিন্তু সাজু একটু অবাক ছিল, কারণ এই দোকানটা তো এত বড় নয় যে এখানে বেশি লোক থাকবে। আর সে হায়ারিং পোস্টারও লাগায়নি। তাদের ইন্টারভিউ দেওয়ার জন্য প্রথম ব্যক্তি চলে আসে, আর এ অন্য কেউ না, সাজুর ক্লাসমেট মিনা ছিল। মিনা সেই বৃদ্ধ লোকটাকে নিজের সিভি দেখায়, কিন্তু সে তো না দেখে তাকে হায়ার করে নেয়। আর তার যাওয়ার পর সাজু বলে আপনি এটা কি করলেন? অন্তত আপনি ওর ইন্টারভিউটা তো নিতেন। আপনি ওকে ভালোভাবে চিনেন না, কিন্তু আমি ওকে ভালোভাবে চিনি। ও একটা ইন্ট্রোভার্ট, বইয়ের দোকান সামলাতে ছাড়ো, ও তো স্কুলে কারোর সাথে কথাই বলে না। আপনার কি মনে হয় ও দোকান সামলাতে পারবে? কিন্তু বৃদ্ধ লোকটা বলে যে তার মিনার উপর পুরো ভরসা আছে। আর সেই বৃদ্ধ লোকটা তাকে এটাও বলে এখন তুমি এর ফ্রেন্ডসে, তো তোমাকে ওকে সবকিছু শেখাতে হবে যা তুমি পারো। আর সে তাকে প্রথম জিনিসটা এটাই বলে যে শুধু মাথা নাড়ালে কাজ চলবে না, যদি তোমাকে কাস্টমারদের সেলস বাড়াতে হয় তাহলে তোমাকে নিজের মুখ দিয়ে জবাব দিতে হবে। আর সে এর জবাব মাথা নিয়ে দেয়। সে দোকানে কাজ করার যোগ্যই ছিল না, না তার কমিউনিকেশন স্কিল ভালো ছিল, না সে ভারী জিনিস তুলতে পারতো, আর না সে বইগুলো ভালোভাবে সাজাতে পারতো। যেটা সে আরামে করতে পারতো সেটা হলো কাউন্টারে বসা। তো সে তাকে কাউন্টার বসিয়ে দেয়। অন্তত এমন করলে তার কনফিডেন্স তো আসবে। আর তার জন্য প্রথম যে কাস্টমার আসে সে একটা বদমাশ লোক ছিল, আর সে তার কাছে অদ্ভুত অদ্ভুত বই যেতে শুরু করে। মিনা তো বুঝতেই পারছিল না যে সে এমন সিচুয়েশনে কি করবে।
কারণ লোকটা খুব বকবক করেই যাচ্ছিল আর অন্যদিকে সে তো পুরোপুরি শান্ত ছিল। তো পরে সাজুকে মাঝখানে আসতেই হয় আর এই সিচুয়েশন থেকে মিনা এত নার্ভাস হয়ে গিয়েছিল যে সে কাঁদতে শুরু করে। এখন সাজু বুঝে গিয়েছিল যে এই দোকানে কাজ করতে পারবে না, কারণ সে কথা বলতে এত ভয় পায় যে এখনই তো সে কেঁদেই ফেলেছে। যদি এমনই চলতে থাকে তাহলে আপনার দোকান মাটিতে মিশে যাবে। আপনি ওকে হায়ার করে খুব বড় ভুল করেছেন, আর তাছাড়া আপনি ওর স্কিল না জেনে হায়ার করলেন কিভাবে? তখন সে বৃদ্ধ লোকটা জানায়, আমি এমনটা ইচ্ছা করে করেছি। আসলে আমি মিনাকে আগে থেকেই চিনি, ও আমাদের রেগুলার কাস্টমার ছিল, কিন্তু জানি না কিছুদিন ধরে ওর এমন কি হয়েছে, ও খুব চুপচাপ থাকে আর এটা আমার দেখা যাচ্ছিল না। তো আমি ওকে এখানে হায়ার করে নিয়েছি যাতে ও খুশি থাকতে পারে। আর তখন সাজু ভাবে যে ইনি একদম ঠিক বলেছেন, কারণ স্কুলে ওর কোনো বন্ধু নেই, তো হয়তো ও একটু বেশি একা পড়ে যায়। আর যদি ও দোকানে কাজ করে অন্তত ও ব্যস্ত তো থাকবে। তখন সাজু তার কথা বুঝে যায়, কিন্তু সে বলে তারপরেও আমাকে ওকে বদলাতেই হবে, কারণ ওকে যদি এখানে কাজ করতে হয় তাহলে ওকে বদলাতেই হবে। তখন সাজু তার কাছে যায় আর তাকে বসে ভালোভাবে বোঝায় যে কেউ প্রথম দিন থেকে ভালো করতে পারে না। এমনকি আমিও অনেকগুলো গন্ডগোল করেছিলাম, কিন্তু তোমাকে কথা বলতে শিখতে হবে, কারণ তুমি যদি আমাদের কাস্টমারদের সাথে কথা না বলো তাহলে তাদের মনে হবে যে তুমি খুব অহংকারী বা তুমি তাদের নিজের বই বিক্রি করতে চাও না। হ্যাঁ, আমি জানি যে তোমার জন্য এটা এত সহজ হবে না, কিন্তু তোমার কাছে এটাই সুযোগ বদলানোর। তো এমন নয় যে যদি তুমি কিছু গন্ডগোল করেও ফেলো তাহলে তারা তোমাকে জাজ করবে। তো তুমি শুধু ট্রাই করতে থাকো, বলতে হতেই থাকবে। তো তুমি আমাকে তোমার জবাব এখন বলে দাও, তুমি কি এই দোকানের জন্য বদলাতে পারবে নাকি পারবে না? আর যদি না পারো তাহলে তুমি এই জব এখনই ছেড়ে দিতে পারো। কিন্তু এটা শুনে মিনা খুব ইমোশনাল হয়ে যায়। সে বলে, আমি হার মানতে পারবো না, বিশেষ করে এবার তো একদমই না। তো প্লিজ আমাকে জব থেকে বের করবেন না। আর সে এটা বলতে বলতে নিজের মাথা নিচু করে নেয় যাতে সে তাকে জব থেকে বের না করে। আর বেচারা সাজে তো আরো বেশি নার্ভাস হয়ে যায়। সে বলে যে এসব তো সে তাকে মোটিভেট করার জন্য বলছিল, কিন্তু মনে হচ্ছে সে তাকে একটু বেশি ভয় দেখিয়ে ফেলেছে। সে তাকে অনেকবার উঠতে বলে, কিন্তু সে শুনে না। তারপর সে শেষে বলে দেয়, আমি তোমাকে দোকান থেকে বের করবো না, এমনিতেও এই দোকানের মালিক আমি নই। তখন মিনা উঠে। রাতে সাজু নিজের বাড়িতে আরাম করছিল আর আইকা ও আশিদা এদিক ওদিকে কথা বলছিল ভিডিও কলে। আশিদা বলে, আজকাল তো সাজু আমাদের সাথে সময় কাটাচ্ছে না। তখন আইকা বলে, হয়তো নিজের দোকানে ব্যস্ত। কিন্তু তখনই আইকা দেখে যে তার গ্রুপে মেসেজ এসে গেছে। সে মেসেজে লেখা যে সে দোকান থেকে খুব দেরিতে এসেছিল, তাই সে ঘুমিয়ে পড়েছিল, এই জন্য সে তাদের মেসেজে রিপ্লাই করতে পারেনি। তখন আশিদা বলে, এখন তো তুই এসে গেছিস তাই না, তো আয় ভিডিও কলে আয়। এখন এই তিনজন কথা বলতে শুরু করে, কিন্তু আইকা ক্যামেরা অন ছিল না। তখন সাজু বলে, আমার তোমাদের দুজনের সাহায্য দরকার। আসলে আমি একটু সমস্যা আছি। আমি আজ একটা মেয়েকে হাঁটুর উপর বসতে বাধ্য করেছি। সে এখনো তাদের এটা জানায়নি যে ওই মেয়েটা অন্য কেউ নয়, তাদের ক্লাসমেট মিনা। আশিদা তো মজা করে তার পিছনে লাগতে শুরু করে, তুই তো ধীরে ধীরে বদলে যাচ্ছিস। তুই এত নিচে নেমে যাবি যে তুই একটা মেয়েকে হাঁটুর উপর বসতে বাধ্য করবি? এমন আশা তো আমি তোর কাছে করিনি। তখন সাজু বলে, তুই আমাকে আরো গিল্টি ফিল করানো বন্ধ কর। আমি এখানে সাহায্য চাইতে এসেছি। কিন্তু তখন আইকা তাকে সাপোর্ট করে, এতে ওর কোনো ভুল নেই। আসলে সাজুর স্থান পাই, আর সাজু কোনো ভুল কথা বলেনি। ও যা বলেছে ভেবেচিন্তেই বলেছে। যদিও ওই মেয়েটাকে দোকান থেকে বের করেও দিত, তারপরেও এতে সাজু কোনো ভুল হতো না। তখন আশিদা কোনো বাহানা না করে ফোন কেটে দেয়। সে এমনটা এজন্য করলো যাতে এরা দুজন আরামে সময় কাটাতে পারে। বেচারা খুব চেষ্টা করছে যাতে আইকা আর সাজু এক হয়ে যায়। এখন এরা দুজন একা ছিল, তো তারা ভাবে যে কিছু কথা বলে না যাক। তখন সাজু বলে, তুমি কেমন আছো? কারণ আমাদের লাস্ট দেখা অনেকদিন হয়ে গেছে, আমরা তো সামার ভ্যাকেশনের পর থেকে দেখাই করিনি। আর তখন সে মুখ ফুরিয়ে বলে, এতে কার ভুল? আমরা তোমাকে এতবার ইনভাইট করেছি, কিন্তু তুমি আমাদের ইনভাইটেশন প্রতিবার রিজেক্ট করে দাও। তখন আইকা তার দিকে তাকিয়ে বলে, যদি তোমাকে তোমার জুনিয়রের ব্যাপারে আরো কিছু বলতে হয় তাহলে তুমি আমাকে কল করে বলতে পারো, আমি তোমার সাহায্য করার জন্য তৈরি। আর যে সে কল কাটতে যাচ্ছিল তার আগেই সাজু তার কল কেটে দেয়। আর এতে আইকা মুখ ফুলিয়ে নেয়, কারণ প্রতিবার আইকাই সেই ছিল যে সবার আগে কল কাটতো, কিন্তু এখন তো সাজু এমন ভাবে কল কাটছে যেন তার কোনো পরোয়াই নেই। আর পরের দিন সাজু আবার দোকান চলে যায়। তার মনে হয় যে কাল সে মিনাকে একটু বেশি শুনিয়ে দিয়েছে, কিন্তু সে দেখে যে মিনা এসেছে। আর শুধু তাই নয়, সে তো পুরোপুরি বদলে গিয়েছিল। এমনকি সে লোকের সাথে কথাও বলছিল, অত ভালোভাবে নয়, কিন্তু তারপরেও তার মতো একজন ইন্ট্রোভার্টের জন্য এটা অনেক বড় ব্যাপার। এখন সাজু বলে, তোমার মধ্যে এত কনফিডেন্স এলো কোথা থেকে? তুমি তো পুরাই অস্থির। তখন মিনা জানায়, তোমার কথা থেকে আমি খুব মোটিভেশন পেয়েছি। এখন সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপরেও সাজু ভাবে যে যদি ওকে এর সাথে মিশতে হয় তাহলে ওকে তার কাছে কিছু পার্সোনাল প্রশ্ন করা উচিত। তো হয়তো এরপর মিনা তার উপর বিশ্বাস করবে আর তারপর তার সাথে খোলা কথা বলবে। তখন সে জিজ্ঞেস করে, তুমি এই জবটা কেন করছো? তখন সে জানায়, এমনটা এই জন্য, কারণ আমি আমার ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট হতে চাই না। তখন সে জানায় যে সে আর তার ভাই আগে খুব ক্লোজ ছিল, তারা একই সাথে বই পড়তো আর এনজয় করতো, যতদিন না ওই মেয়েটা মাঝে এসে গেল। এখন এই ওয়ার্ডটা শোনার পর সাজু বুঝে গিয়েছিল যে তাকে এত পার্সোনাল যেতে হতো না। তখন এ তো তাকে একটু বেশি পার্সোনাল কথা বলছে। তখন মিনা জানায়, যখন থেকে ওই মেয়েটা আমার ভাইয়ের মাঝে এসেছে তখন থেকে ওরা আমার সাথে ভালোভাবে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর তারপর আমাদের জানানো হয় যে তার ভাইও অন্য কেউ নয়, কাউন্সিল মেম্বার, যাকে লোকেরা কুমা বলে ডাকে। আর যে মেয়েটার কথা বলছিল ইউরি, সেও একজন কাউন্সিল মেম্বার। তখন বেচারা সাজু ভাবে যে এ তো একটু বেশি পার্সোনাল যাচ্ছে, আমার এদের ফ্যামিলি ম্যাটার ঢোকা উচিত নয়। এখন সাজু বুঝে যায় যে এইসব ওর ফ্যামিলি প্রবলেম। এই বাড়িতে সবচেয়ে ছোট ছিল, তাই সব অ্যাটেনশন এই পেল। কিন্তু ইউরি আসার পর থেকে তার ভাই ইউরির উপর বেশি মনোযোগ দিতে শুরু করে। তো নিজেকে
ডিস্টার্ব করার জন্য আর নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য সে ডিসাইড করে যে সে কাজ করা শুরু করবে। তো সাজু তাকে সাপোর্ট করে। আর সেই সময় দোকানে এসে পড়ে ফোকা। সে সেখানে বই কিনতে আসেনি, সে প্রতিবারের মতো শুধু সাজুর সাথে দেখা করতে এসেছিল। আর তখনই সাজুর মাথায় একটা খুব ভালো আইডিয়া আসে। সে জানে যে ফোকা কতটা এক্সট্রোভার্ট, সে যে কারোর সাথেই মিশে যায়। তো যদি সে এর বন্ধুত্ব মিনার সাথে করিয়ে দেয় তাহলে কত ভালো হবে। আর সে তেমনই করে। সে ফোকাকে মিনার সাথে ইন্ট্রোডিউস করায়। সে ফোকাকে বলে তোমার মতো ওর বই পড়তে খুব ভালো লাগে। আর তার শুধু এটুকু বলাই যথেষ্ট ছিল, কারণ এরপর তো ফোকা তার হাত পর্যন্ত ধরে নেয়। আর সে তার কাছে নানা ধরনের প্রশ্ন করে, তোমার কোন বই পছন্দ, বা তুমি কতগুলো বই পড়েছো, আর এখন কোনটা পড়ছো। এতগুলো প্রশ্ন শুনে তো মিনা নার্ভাস হয়ে যায়, কিন্তু সে খুশি হয় যে তার মতো কেউ আছে যার বই পড়তে ইন্টারেস্ট আছে। তো মিনা তাকে একটা বই সাজেস্ট করে আর ফোকা সেটাও কিনে নেয়। আর এরপর সাজু তার প্রশংসা করে, তুমি আজ প্রথম সেল করে ফেললে, ধীরে ধীরে তুমি আগের চেয়ে অনেক ভালো করছো। নিজের কাজ শেষ হওয়ার পর এরা বাড়ির জন্য বেরোচ্ছিল, কিন্তু তখনই সাজু কুমাকে দেখে যে মিনাকে খুঁজতে খুঁজতে এখানে পর্যন্ত চলে এসেছে, কিন্তু মিনা তার সামনে আসতে চায় না। তো সে সাজুর পেছনে লুকিয়ে পড়ে। সাজু জানতো যে মিনা এখন তার সাথে কথা বলতে চায় না, কারণ সে রেগে আছে। তো সাজু বলে, আমরা সবাই মিলে বসে ভালোভাবে কথা বলি না কেন, কারণ তোমরা দুজন যদি একে অপরের উপর এমনই রেগে থাকো তাহলে কোনো সমাধান বেরোবে না। আর এতটুকু যথেষ্ট ছিল না যেখানে ইউরি এসে পড়ে, যে এসব ঝামেলার কারণ। সবার আগে তো ইউরি তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি তোমাকে এমন ফিল করাতে চাইনি। আমি জানি যে আমার আসার পর থেকে তোমার ভাই তোমার উপর কম মনোযোগ দিতে শুরু করেছে, আর এই জন্যই তুমি দোকানে কাজ করতে শুরু করেছো। এমনকি তুমি তো খুব লাজুক আর ইন্ট্রোভার্ট। আর শুধু তাই নয়, এখন তো তুমি একটা বাচ্চা। তো আমাকে ক্ষমা করো যে আমি তোমাকে এত ঝামেলায় ফেলেছি যে তোমাকে এসব করতে হলো। তো প্লিজ তুমি বাড়ি ফিরে এসো, তুমি এইসব কাজ ছেড়ে দাও, এটা তোমার যোগ্য নয়। মিনার কিছু বলার ছিল কিন্তু সে বলতে পারছিল না, কিন্তু তার জায়গায় বলে দেয় সাজু, আপনার একদম ভুল। এমন নয় যে এই কাজ মিনা করতে পারে না। হ্যাঁ, আমি মানছি যে এখনো একটু কাঁচা, কিন্তু ও ধীরে ধীরে এই কাজ শিখছে। আর এই কাজ করার পরেই ধীরে ধীরে হলেও ওর মধ্যে কনফিডেন্সও আসছে। তো যদি আপনারা ওকে এখানে কাজ করতে দেন তাহলে এটা ওর পার্সোনালিটির জন্য সঠিক হবে। আর এমনিতেও এটা না আমি ডিসাইড করতে পারি না আপনি। মিনা যা করার ও নিজেই ডিসাইড করবে। আমরা শুধু এটাই কাজ করতে পারি, ওকে সাপোর্ট করা। আর মিনা ডিসাইড করে যে সে এখানে কাজ চালিয়ে যাবে। সাজু এখন আয়োজন বন্ধু বানিয়ে ফেলেছিল। অন্যদিকে আইকা সে গরমের ছুটিতে স্কুলে যাচ্ছিল সামার ফেস্টিভ্যাল আর নতুন স্টুডেন্টদের উপস্থিতির জন্য। আর সেখানে সে সাসাকের খুব কাছে চলে এসেছিল, কারণ এখন এরা দুজন সারাদিন একসাথে থাকে। আর পুরো স্কুলে হাতে কোনো কয়েকজন বাচ্চা ছাড়া আর কেউ থাকে না। তো আইকা তো জানে না, কিন্তু সাসাকি ধীরে ধীরে আইকাকে পছন্দ করতে শুরু করেছিল। আর হয়তো সেই দিনও বেশি দূর নয় যখন আইকাও তাকে পছন্দ করতে শুরু করবে, কারণ সাসাকি সব ব্যাপারে সাজুর চেয়ে বেটার। এখন গরমের ছুটি শেষ হতে চলেছিল, আর অন্যদিকে মিনা এখন অনেক ইমপ্রুভ করে ফেলেছে। আর এর সবচেয়ে বড় কারণ সাজু আর ফুকাও, কারণ সে তাদের সাথে খুব ওপেনলি কথা বলতে পারতো বইয়ের ব্যাপারে। আর এটা দেখে সাজু খুব খুশি হয়। তখনই তার কাছে মেসেজ আসে কায়দের, আর সে নিজের কাজ শেষ করার পর শুধু তার কাছেই যায়। তখন কায়দে বলে, যদি তুই মিনার খেয়াল রেখে থাকিস তাহলে এখন কিছু আমার ব্যাপারে ভাব। সাজু অবাক হয়ে যায়, আপনি এটা কিভাবে জানতে পারলেন যে মিনা আমার ওখানে কাজ করছে? তখন কায়দে বলে, আমি ভাইস প্রেসিডেন্ট, আমার কাছে কিছু লুকানো থাকে না। তখন সাজু বলে, এসব ছাড়ুন, আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? তখন সে জানায়, তোমাকে আমাদের সাহায্য করতে হবে। আসলে স্কুল আবার খুলতে চলেছে, স্কুলকে ভালো দেখানোর জন্য আর নতুন বাচ্চাদের স্বাগত জানানোর জন্য আমাদের তোমাকে দরকার। তখন সাজু বলে, তাদের আমার কি দরকার, কারণ যতদূর আমার মনে আছে তারা আমাদের ক্লাস থেকে কয়েকজন বাচ্চাকে নিয়েছিল, যেমন আইকা, সাসাকি আর বাকিরাও। তখন কায়দে বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, আমরা অনেক ক্লাস থেকে বাচ্চা নিয়েছিলাম, কিন্তু এবার অনেক লোক অ্যাডমিশন নিয়েছে। তো কাউন্সিল মেম্বারদের তোমাকে দরকার, বেশ করে রিনের, কারণ পুরো বোঝা তো ওর কাঁধে এসে পড়েছে। রিন আমাকে বলেছিল যে তুমি ওর অফার রিজেক্ট করে দিয়েছো, ও তোমাকে কাউন্সিল মেম্বার বানাতে চেয়েছিল। এখন কায়দে কি জানতো, যদি ও কাউন্সিল মেম্বার হয়ে যেত তাহলে আয় ওর কি হাল করতো? তখন সে তাকে বোঝানোর চেষ্টা করে না, সে শুধু বলে দেয়, আমার মনে হয় না আমি এর জন্য যোগ্য, তোমার এমন কাউকে বেছে নেওয়া উচিত যে কাজটা করতে পারবে। তখন কায়দে বলে, ও তো তোমাকে নিজের ছোট ভাইয়ের মতোই মানে, কিন্তু তুমি ওর সাথে এমন করছো, তুমি ওর সাহায্য করতে পারছো না। তখন সাহায্য বলে, ঠিক আছে ঠিক আছে, এখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করো না, আমি ওর সাহায্য করে দেবো। তখন কায়দে বলে, এই কথাটা তুমি ওকে নিজেই বলে দাও, ওর শুনে ভালো লাগবে। এখন সে রিনকে কল করে দেয়। প্রথমত রিন অবাক হয় যে কায়দের ফোন থেকে সাহায্য কথা বলছে কেন। তো সাহায্য রিনকে বলে, আমি সাহায্য করার জন্য তৈরি, কিন্তু রিন খুব আরামে মানা করে দেয়, তোমার সাহায্য করার দরকার নেই, আমি ম্যানেজ করে নেবো। আসলে রিন এর উপর এখনো একটু রেগেছিল, কারণ এই কাউন্সিল মেম্বার হতে মানা করে দিয়েছে। তখন সাহায্য বলে, আপনি আমাকে আটকাতে পারবেন না, আপনি বলেছিলেন যে আপনি আমাকে একটা ছোট ভাইয়ের মতো মানেন, তো একটা ছোট ভাই হিসেবে আমাকে আপনার সাহায্য করতেই হবে। তখন রিন বলে, যদি এমন হয় তাহলে ঠিক আছে, তুমি আমাদের সাহায্য করতে পারো, কিন্তু শুধু এটা খেয়াল রাখো এই কাজটা সহজ হবে না, বাকি সব আমি তোমাকে কাল বলবো। আর এটা বলে সে ফোন কেটে দেয়। পরের দিন স্কুলে সে রিনের সাথে দেখা করে, কিন্তু রিন তার সাথে এখনো চোখ মেলাতে পারছিল না। রিন বলে, এই কাজটা অনেক বেশি আর এতে অনেক মেহনত লাগবে, তুমি কি সত্যি এটা করতে পারবে? তখন সাহায্য বলে, আমার বড় বোন তো কখনো এই কথায় মনোযোগী দেয় না, ও তো শুধু এটাই ভাবে যে আমি চাকরের মতো কাজ করতে থাকবো। তো আপনারও চিন্তা করার দরকার নেই, আপনি আমার কাছে যেমন কাজ করাতে চান আমি করার জন্য তৈরি। তখন রিন জানায়, তোমার কাজ হলো জিনিসপত্র এদিক ওদিক করা যাতে আমার জায়গাটা সাজাতে পারি। সে যেতে যেতে একটা ক্লাসে দেখে যেখানে তার কিছু বন্ধু বসেছিল। আজ যাওয়া ওই ফরেনার মেয়েটা, সাসাকি আর আইকা। সাসাকি
সাসাকি আর আয়কাকে একসাথে থেকে সাজু সেখান থেকে চলে যায়। এমনিতেও এখানে সে শুধু কাজ করতে এসেছে আর কিছু না। তখন রিন কাউন্সিল অফিসে গিয়ে তাকে সব মেম্বারদের সাথে পরিচয় করায়, কিন্তু সাজু তো ওরা এতটাই ছিল যে সে সবাইকে আগে থেকে চিনতো, বরং বাকিরা তাকে থ্যাঙ্কস বলতে শুরু করে তাদের সাহায্য করার জন্য। ইউ ইউরি আর এমনকি কোমাও। তো সব মেম্বারদের মনে তো সে আগে জায়গা বানিয়ে নিয়েছিল। আর অন্যদিকে সাসাকি সে চেষ্টা করছিল আয়কা মনে জায়গা বানানোর। তো সে তাকে বলে 2 সপ্তাহ পর আমার সকার ম্যাচ আছে, তুমি কি যাবে? কিন্তু আয়কা পরিষ্কার মানা করে দেয় যে ওকে আয়ের খেয়াল রাখতে হবে, তো ও ম্যাচ দেখতে আসতে পারবে না। কিন্তু সে তার কাছে ক্ষমাও চায় তার অফার রিজেক্ট করার জন্য। সাসাকির খারাপ তো লাগে, কিন্তু সে বুঝে যায় যে আয়কাও নিজের জায়গা ঠিক, কারণ তার একটা ছোট বোন আছে আর ওকে তার খেয়াল রাখতে হবে। এই ঘটনার পর আয়কা ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমাদের দেখানো হয় তার ব্যাক স্টোরি যখন সে মিডল স্কুলে ছিল। আসলে যেমন আছে সাসাকিকে রিজেক্ট করেছে, তেমনি সে আগে নিজের সব বন্ধুদের রিজেক্ট করতো, যে তাকে জিজ্ঞেস করতে আসতো তুমি কি আমার সাথে ঘুরতে যাবে ক্যাফেতে বা পিকনিকে। সে নিজে সব বন্ধুদের মানা করে দিত শুধু এই কারণের জন্য যে ওকে আয়কা খেয়াল রাখতে হবে, কারণ তার মা বাবা দুজনে জব করতো আর আয়রি এখনো খুব ছোট, তো সে একা তো থাকতে পারতো না। তো আয়কার এখনো বন্ধু বানানোর সময় মেলেনি, সে পুরোপুরি একা ছিল, যার কোনো বন্ধু নেই, কারণ তার কাছে বন্ধুদের জন্য সময় ছিল না। এটাই কারণ ছিল যে সে সেই সময় সাজুকে সাহায্য করেছিল, যে সবার সামনে পড়ে গিয়েছিল আর লোকেরা তার মজা উড়াচ্ছিল। আয়কা কারো পড়া না করে তাকে সাপোর্ট করে, আর সে মনে মনে বলে আমি এমনটা এই জন্য করিনি কারণ আমি খুব ভালো মেয়ে। আসলে সেদিন আমি সাজুকে সাহায্য এই জন্যই করেছিলাম কারণ আমি ওর মধ্যে নিজের একটা ঝলক দেখছিলাম। ও আমার মতো একদম একা ছিল, না কোনো বন্ধুত্ব না কোনো সাথী, ঠিক আমার মতোই। আর যখন সবাই তার মজা উড়াতে শুরু করলো তা আমার দেখা গেল না, তাই আমি সেদিন ও সাহায্য করে দিয়েছিলাম। কিন্তু আমি তো জানতাম না যে সেদিনের পর থেকে ও আমার পিছনে পড়েই যাবে। আসলে সেদিনের রিসার্চের পর সে তাকে কনফেস করে দিয়েছিল, সে তার নাম পর্যন্ত জানতো না, আর সে তাকে ডেটের জন্য জিজ্ঞেস করে বসে। কিন্তু আয়কা না তার উপর হাসে না তার মজা হরায়, সে নম্রভাবে তাকে মানা করে দেয় ক্ষমা করো, আমার যা সিচুয়েশন এখন আমি ডেট করতে পারবো না। আসলে সে ডেটের জন্য মানার জন্য করেছিল, কারণ যদি পড়াশোনা আর আয়ের মাঝে সাজু এসে পড়ে তাহলে সবকিছু বরবাদ হয়ে যাবে, না তো সে পড়াশোনায় ফোকাস করতে পারবে না আয়ের উপর, আর এভাবে তার পুরো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তো সে পরিষ্কার মানা করে দিয়েছিল। সাজু তার কাছে কারণ জিজ্ঞেস করার চেষ্টা করে, কিন্তু এখন এরা দুজন একে অপরকে ভালোভাবে চিনতো না, তো আয়কা তাকে না করে দেয়। যদিও তাকে রিজেক্ট করে তার এত ভালো লাগছিল না, সে কারো মন ভেঙে দিয়েছিল, কিন্তু সে কি জানতো এই ছেলেটা তো বেশরম, কারণ এরপর থেকে সে তার হাত ধুয়ে পেছে পড়ে গিয়েছিল। আয়কা পরে স্কুলে পপুলার হয়ে গিয়েছিল, লোকেরা তার কাছে সাজুর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকতো যে ওই অদ্ভুত ছেলেটা তোমার পিছু কেন করে। এমনকি আয়কা কিছু ক্লাসমেট সাজুকে মারা পর্যন্ত কথা বলছিল, কিন্তু আয়কা ব্যাপারটা সামনে নেয়। সে ভাবে শুধু 1 বছরই তো ব্যাপার, আমি অন্য স্কুলে চলে যাব আর ও অন্য স্কুলে। কিন্তু যে পরীক্ষা কাছে আসতে লাগলো সাজু তাকে ইগনোর করতে শুরু করে, যেমন সে এখন করছে। যদিও সেই সময় আয়কার একটু খারাপ লেগেছিল, কিন্তু তখন তার এত ভালো বন্ধু ছিল না। আর পরে আয়কা রিয়েলাইজ করে যে সে তাকে ইগনোর এই জন্য করেছিল যাতে সে ভালো নাম্বার আনতে পারে, কারণ তাকে সেই স্কুলে যেতে হবে যেখানে আয়কা যাচ্ছে। আর নতুন স্কুলে যাওয়ার পরেও সে নিজের অভ্যাস বদলায়নি। যদিও তখন তার আয়োজন বন্ধু হয়ে গিয়েছিল আশিদা, এরা দুজন আশিদের সাথে প্রথমবার দেখা করেছিল, আর আশিদা সাজু আর আয়কা দুজনেই বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল। সাজু এখনো তার পিছু ছাড়েনি, কিন্তু এখন তো সে তার মুখও দেখে না। আর সে হঠাৎ করে নিজের ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে আসে, জানি না কেন বা কিভাবে সে জানতে পারে যে সাজু আশেপাশেই আছে, আর সে পরে স্কুলে দৌড়াতে শুরু করে তাকে খোঁজার জন্য। সে জানতো যে এ পাগলের মতো ব্যবহার করছে, কিন্তু তারপরেও তাকে একবার সাজুর মুখ দেখতে হতো। যখন থেকে গরমে ছুটে পড়েছে সে তার সাথে সামনাসামনি দেখা করেনি, আর এখন তার সাথে দেখা করার জন্য সে কিছু একটা করতে পারতো। সে স্কুলে কোনে কোনে খোঁজে, আর ফাইনালি সে সাজুর সাথে ধাক্কা খায়। ফাইনালি গরমের ছুটির পর এমন প্রথমবার হচ্ছিল যখন আয়কা তাকে সামনাসামনি দেখছিল, আর সে খুব খুশি হয়। প্রথমত সে অবাক হয় যে এখানে কি করছে, আর আয়কা নিজে রিয়েলাইজ করে না যে সে তার কতটা কাছে চলে এসেছে। আর শুধু তাই নয়, সে তার সাথে খুব ক্লোজলি কথা বলছিল। সাজু বিশ্বাস করতে পারছিল না যে এই সেই একই আয়কা যার সাথে সে স্কুল বন্ধ হওয়ার আগে দেখা করেছিল। দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। তখন সে বাকি কথা সাইডে রেখে তাকে এটা জিজ্ঞেস করে যে সে এত তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছিল কোথায়। আর আয়কা তো লোকানোর চেষ্টা করে না, সে স্বীকার করে না যে সে তাকিয়ে দেখতে যাচ্ছিল। সে জানায় যে কিভাবে তারা দুজন এতদিন ধরে দেখা করেনি, আমাদের সাথে সময় কাটানো অনেকদিন হয়ে গেছে। কিন্তু সাজু তাকে বোঝায় এমন নয় যে সে তার সাথে দেখা করতে চাইতো না, আসলে তার কাজ ছিল, তাকে সারাদিন দোকানে থাকতে হতো, আর সে বাড়ি এসে ক্লান্ত হয়ে যেত। তখন সাজু বলে তুমি একটু কালো হয়ে গেছো, আর তাতাইকা বলে হ্যাঁ, কারণ আমি আশিদার সাথে বেঁচে গেছিলাম। কিন্তু এই কথাটা তো সাজুকে আগে থেকেই জানা ছিল। সে বলে হ্যাঁ আমি জানি, আশিদা আমাকে তোমার ফটো পাঠিয়েছিল। তখন সে লজ্জা পেয়ে বলে ওই ফটোটা সত্যি ও তোমাকে পাঠিয়ে দিয়েছিল? আমি তো ভেবেছিলাম ও শুধু মজা করছে, অন্তত তুমি ওটা ডিলিট তো করে দিয়েছো তাই না? এখন তুমি আমাকে তোমার ফোন দেখাও, আমি নিজে চেক করে নেবো। কিন্তু আয়কার তার উপর ভরসা ছিল না, তো সে তার কাছে তার ফোন চায়, আর তার ফোন নিতে নিতে ওরা দুজন খুব কাছে চলে আসে, এতটা যতটা আজকের আগে এরা কখনো আসেনি। যেন দুজনের জন্য দুনিয়া থেমে গিয়েছিল, দুজনের মধ্যে কেউ পিছনে ছড়ছিল না। কিন্তু আফসোস সেখানে আশিদ এসে পড়ে, তার জন্য তাদের দুজনকে নিজের
নিজেদের স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে আসতে হয়। এখন আশিদা আয়কার কাছে ক্ষমা চায়, কারণ সে তাদের দুজনের খুব ভালো একটা মোমেন্ট নষ্ট করে দিয়েছে, কিন্তু আয়কা তাকে বোঝায় যে এমন কিছু ছিল না। তখন আশিদা বলে, তোকে যদি কাজ করতেই হতো তাহলে তুই আয়কাকে আগে জয়েন করে নিতি, এমন করলে তুই ওর সাথে পুরো সময়টা কাটাতে পারতি। তখন সাজু মানা করে দেয়, না আমি শুধু এখানে ফিজিক্যাল লেভেলের জন্য আসছি, ভারী জিনিস তোলা, জিনিস এদিক ওদিক করা, কিন্তু নতুন স্টুডেন্টদের তোমরাই গাইড করবে। আসলে তারা এমন স্টুডেন্টদের বেছে নিয়েছে যা দেখতে ভালো আর দেখতে বুদ্ধিমান লাগে, যাতে নতুন বাচ্চা অ্যাট্রাক্ট হয়। আর আমার মতো সাধারণ একটা ছেলে যদি তাদের গাইড করে তাহলে অর্ধেক স্টুডেন্ট তো এমনি পালিয়ে যাবে। কিন্তু আয়কা এই কথা পরিষ্কার অস্বীকার করে। সে বলে, এমন কিছুই না, তুমি একদমই সাধারণ নয়। তুমি কি ভুলে গেছো যে তুমি কিভাবে মিনা সাহায্য করেছিলে? তুমি লোকদের ভালোভাবে গাইড করতে পারো, তুমি লোকেদের বোঝো। আর এই কথা কোনো মিথ্যা ছিল না, সাজু সত্যি লোকদের খুব ভালোভাবে বুঝতে পারতো। আর পরের দিন সব স্টুডেন্টরা স্কুল থেকে এসে গিয়েছিল। কাউন্সিল মেম্বাররা তাদের সবাইকে ইন্ট্রোডিউস করায়, আর সাজু দাঁড়িয়েছিল সেই কাউন্সিল মেম্বারের সাথে, যেন সে একটা তাদের অংশ। এখন সব লোকের টিম তৈরি হয়ে যায় যে কে কি কাজ করবে, যা বাচ্চাদের গাইড করতে সাহায্য করবে আর তাদের পুরো স্কুল ঘুরে দেখাবে। তো আইকা টিমে ছিল সাসাকি, আর তাদের ভাগে পড়ে 4 জন স্টুডেন্ট, ইনো, সাসাকি, নাকাতা আর ইয়ামা। সাসাকি ওই মেয়েটাকে দেখে বলে, তোমার সামনেও সাসাকি? ওটা তো আমার সামনে, এ অন্য কেউ নয়। সাসাকি ফুকা, সে সাজুর বন্ধু। তাদের মধ্যে একজন মেয়ে জিজ্ঞেস করে, আপনারা কি দুজন ডেট করছেন? কিন্তু আয়কা তো পরিষ্কার অস্বীকার করে দেয়, এই শুধু আমার ভালো বন্ধু, আর কিছু নয়। বেচারা সাসাকি বলবে তো বলবে কি। এখন যেই এরা এই 4 জনকে পুরো স্কুল দেখায়, তো তারা সবাই দেখে যে কিছু ছেলে আইজাবাকে বিরক্ত করছিল, কারণ সে দেখতে একটা বাচ্চার মতো ছিল। তো তারা অর্ডার নিচ্ছিল না। কিন্তু তখনই মাঝে এসে পড়ে আয়কা, আর সে ওই বাচ্চাদের খুব বকা দেয়। এমনকি সে তাদের এটাও বলে দেয়, যদি তোমরা এমন করতে থাকো তাহলে তোমাদের কোনো জায়গায় নেই আমাদের স্কুলে। আর আয়কার রাগ দেখে ওই ছেলেরাও ভয় পেয়ে যায়, আর তারা তার কাছে ক্ষমা চায় না। এখন সে তাদের পুরো স্কুল দেখিয়ে দিয়েছিল। তখন সাসাকি বলে, তুমি গ্র্যান্ড ফেস্টিভ্যালে আসতে পারো, কারণ কিছুদিন পরে স্কুলে কালচার ফেস্টিভ্যাল হতে চলেছে, আর আমাদের স্কুল ওটা খুব ধুমধাম করে পালন করে। তো চেষ্টা করো তুমি ওটা মিস না করো। আর ওই মেয়েরা সব এক্সাইটেড ছিল সেই ফেস্টিভ্যাল দেখার জন্য। তখন ফুকা বলে, আমি তো চাই যে সাজু সেনপাই আমাকে সেই সময় গাইড করুক। তখন ওই মেয়েরা বলে, ও সেই সাজু তোমার বয়ফ্রেন্ড? আর আরেকজন বলে, সে তো যার ব্যাপারে তুই 24 ঘন্টা কথা বলিস। আর তৃতীয় জন বলে, আরে হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম যে ও তো এই স্কুলে পড়ে, তো কবে দেখা করাচ্ছিস তুই আমাদের ওর সাথে? তখন সে লজ্জা পেয়ে বলে, আমরা রিলেশনশিপে নেই। আপাতত তো আয়কা সাজুর নাম শুনে একটু অবাক হয়, কিন্তু সে ভাবে যে অন্য কোনো ছেলেই হবে। জরুরি তো নয় যে পুরো দুনিয়ায় শুধু একটাই সাজু নামের ছেলে আছে। আর সাজুর কপাল তো দেখো, সে তখনই পাশ দিয়ে যাচ্ছিল আর ফোকা তাকে ডেকে নেয়। আর আয়কার যেন হৃদয় স্পন্দন থেমে গিয়েছিল। তাহলে কি এই সাজুর কথা বলছিল? ফোকা, সাসাকি, আয়কা আর বাকি সব মেয়েরা সাজুর কাছে যায়। আর আয়কা তো এত রেগেছিল যেন সে তার মুখই ভেঙে দেবে এই মেয়েটাকে। আর সাজু কখনোই এই ব্যাপারে কিছু বললো না কেন। আর হ্যাঁ, ফোকার বন্ধু কি বলেছিল যে এরা রিলেশনশিপে আছে। সাজু তো বেচারা ভয় পেয়েছিল যে সে এইসব কিভাবে এক্সপ্লেন করবে। যদিও আয়কা তার সামনে হাসছিল, কিন্তু সে জানতো এটা শুধু শান্তি, ঝড়ের আগে শান্তি, আর এতটুকুই যথেষ্ট ছিল না। তো ফোকার বন্ধু এসে পড়ে আগুনে ঘি ঢালার জন্য। সে বলতে শুরু করে, তুমি কি এর বয়ফ্রেন্ড? এ তো 24 ঘন্টা তোমার কথাই বলতে থাকে, আর যখন থেকে ও তোমার সাথে দেখা করেছে তখন থেকে খুব পোলাইট হয়ে গেছে আর বুদ্ধিমানও। আর এর তো ড্রেসিং সেন্সও আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। আর হ্যাঁ, তুমি কি আমাকে ওই ডেটের ব্যাপারে বলবে যখন তোমরা দুজন একসাথে ঘুরতে গিয়েছিলে জুয়েলারি বানানোর জন্য? এটা শুনে তো আয়কার সাথে সাথে সাসাকি অবাক হয়ে যায়। সাজু কি গরমের ছুটিতে মেয়েদের সাথে ঘুরতে যেত? বেচারা সাসাকির ঘাম ছুটে যায়। আর ফুকা তো শুধু লজ্জা পাচ্ছিল। সে তাদের বলে, আমি তোমাদের লাখবার বলেছি যে আমরা রিলেশনে নেই। কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল না যে সে তার বন্ধুদের উপরে এগিয়ে আছে, বরং তার বন্ধুদের কথা শুনে তো তার নিজেরই ভালো লাগছিল। আর তার বন্ধুরা বলতে থাকে, এখন তো তোমার স্কুলে এসে গেছে, তো তোমরা চাইলে তোমাদের বন্ডিং আরো ভালো বানাতে পারো। তখন ফুকা বলে, এমন নয়, আমাদের দুজনের বন্ড আগে থেকে অনেক স্ট্রং, কারণ আমরা পুরো গরমের ছুটি একসাথে কাটিয়েছি। আর এটা বলার পর সে নিজে লজ্জায় মরে যাচ্ছিল। তো সে নিজের বন্ধুদের সাথে সেখান থেকে চলে যায়। এটা বলে যে সে তার সাথে পরে দেখা করবে। এখন আয়কা তার কাছে একটা হাসির সাথে জিজ্ঞেস করে, ও তা তুমি পুরো গরমের ছুটিতে এই জিনিসে ব্যস্ত ছিলে? সাজু বলে, আমি তোমাকে সবকিছু বলে দেবো, শুধু আমাকে সময় দাও। আর এর আগে আয়কা রেগে যাক, সাসাকিও সেখান থেকে বেরিয়ে যায়। আর আয়কা সাজুর হাত ধরে সেখান থেকে চলে যায়। এখন সেখানে আশিদা এসে পড়েছিল, আর সে তো ফোকার মতো অভিনয় করছিল তাকে খেপানোর জন্য। তখন সে জানায় যে তার বন্ধুত্ব ফোকার সাথে কিভাবে হলো, কিভাবে সে তার ভাইকে বাঁচিয়েছিল, আর তারপর তারা দুজন খুব ক্লোজ হয়ে গেল। তো এটাই কারণ ছিল যে আমি ওর সাথে ঘুরে বেড়াতাম, আমরা শুধু ভালো বন্ধু, আর কিছু না। তখন আয়কা বলে, যদি তোমার কাছে এত সময় পড়ে থাকে তাহলে তুমি আমার বাড়িতে কেন আসো না এনজয় করার জন্য? প্রথমত সাজুর মনে হয় যে তার কান বাজছে, কিন্তু আয়কা আবার বলে, তুমি পুরো গরমের ছুটিতে এটাই বলতে থাকলে যে তুমি বইয়ের দোকানে ব্যস্ত থাকো, কিন্তু যদি তোমার কাছে এত সময় থাকে যে তুমি ফুকার সাথে ঘুরে বেড়াতে পারো তাহলে তুমি আমার বাড়িতে কেন আসতে পারো না? সাজু বিশ্বাসই করতে পারছিল না যে এ তাকে নিজের বাইরে রাখছে। এত বছরের বন্ধুত্ব এমন প্রথমবার হয়েছে যখন আয়কা তার কাছে এই জিনিসটা জিজ্ঞেস করছে, তো সে মানা করবে কিভাবে? তো সে বলে দেয়, হ্যাঁ আমি তোমার বাড়িতে অবশ্যই আসবো। সাজু তার বাড়িতে যাওয়ার ইনভিটেশন তো পাওয়া হয়ে গেল, কিন্তু আয়কা বারবার তাকে মেসেজ করে মনে করাচ্ছিল আর এই সামনে কোনো উল্টা ব্যবহার না করতে। আর হ্যাঁ, আইডিকে গ্রিড করতে ভুলতে না।
আর বেচারা সাজো তার সব কথায় হ্যাঁ বলছিল, আমি এমন কিছু করবো না যাতে আইরি আনকমফোর্টেবল ফিল করে। কিন্তু সে বারবার নতুন জিনিস বলে যাচ্ছিল, তুমি এটা করবে না, ও তুমি ওইটা করবে না। এমনকি সে তাকে এটাও বলে দেয়, আমি তোমাকে ফোর্স করছি না, যে তুমি বাড়িতে আসতে না চাও তাহলে কোনো ব্যাপার না। এখন এত শুনে তো আশিতারও মাথা খারাপ হয়ে গেছিল, তো সে ডাইরেক্ট তাকে কলই করে দেয়। আর আশিতা তাকে বোঝায়, আমি বুঝতে পারছি যে তুই কি করার চেষ্টা করছিস, তুই চাস যে সাজু সবার কাছে ভালো থাকুক, আইরিস সাজুকে পছন্দ করুক আর তোর ফ্যামিলির সামনে ওর ইমেজটা যাতে ভালো থাকে। আমি বুঝতে পারছি যে তুই এটা তোর পরিবারের জন্য আর ওর জন্যই করছিস, কিন্তু তুই যদি ওকে এমন ট্রিট করতে থাকিস তাহলে ও ধীরে ধীরে তোর থেকে অনেক দূরে চলে যাবে। ও আগে তোর থেকে অনেক দূরে চলে গেছে, তো প্লিজ এখন যা বলবি ভেবে চিন্তে বলিস। আর এই কথাটা আইকো নিজে জানতো যে সে সাজুকে কিভাবে ট্রিট করে, কিন্তু কিন্তু সে এমনটা তাকে ছোট দেখানোর জন্য করে না, এর পেছনে তার নিজেরও অনেক কারণ আছে। তো এখন সেদিন এসে গিয়েছিল যখন তাকে তার বাড়িতে যেতে হতো, কিন্তু সাজু বাড়িতে যায় না। সে ডিসাইড করে যে সে দোকানে কাজ করবে। আর যখন সে দেখে বাইরে বৃষ্টি পড়ছে, তো সে আরেকটা বাহানা পেয়ে গেল তার বাড়িতে না যাওয়ার। কিন্তু সে দেখে খোদ আইকাই তার কাছে এসে গেছে। সাজু তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? যে তোমার আমার সাথে দেখা করতে হতো তাহলে তুমি অন্য কোনো দিন আসতে পারতে, এত বৃষ্টিতে আসার কোনো দরকার ছিল না। সাজু একটু অবাক ছিল যে এই বৃষ্টিতে ওর সাথে দেখা করতে কেন এসেছে, অন্যদিন তো এ কখনো ওর সাথে দেখা করতে আসে না। তখন আইকা বলে, আমি তো শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, আর বৃষ্টি হয়ে গিয়েছিল তো ভাবলাম আমি এখানে থেকে যাব। কিন্তু এ মিথ্যা বলছিল, এ নিজের বাড়ি থেকে এখানে শুধু ওর সাথে দেখা করতে এসেছিল। আর এর আগে এ কিছু বলতে পারতো, সেখানে ফোকা এসে পড়ে যে প্রবল বৃষ্টিতে ভিজে গিয়েছিল আর মেনা তার চোখ শুকাতে সাহায্য করে। তখন আইকা বলে, এখানে কি করছে? তোমার সাজু জানায়, এ তো রোজ এখানে আসে, আগে আমার সাথে দেখা করতে আসতো আর এখন মিনার সাথেও। এ তো রুচকার বিষয়, এ প্রতিবার আমাদের সাথে কথা বলতে এখানে আসে। আর এটা শুনে আইকা একটু জেলাস হয়ে যায়, তুমি ওর সাথে রোজ দেখা করো, মনে হচ্ছে এ তোমার খুব বেশি ভালো বন্ধু। এখন আইকা পেছনে পড়ে, তো তার ব্যালেন্স বিগড়ে যায়। এর আগে সে পড়তে যেত, সাজু তাকে ধরে নেয়। আর এটা দেখার পর ফোকা আর মেনা বলে, আমাদের কিছু কাজ মনে পড়ে গেছে, তো আমরা এখান থেকে যাচ্ছি। তারা দরজা বন্ধ করে দেয় যাতে এরা দুজন একান্ত সময় কাটাতে পারে। তখন আইকা আবার উঠে তার দিকে মুখ ফিরিয়ে নেয়। আর সে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তো তুমি আমার বাড়িতে আসতে চেয়েছিলে তাই না? তো তুমি সেখানে কেন আসোনি? আমি তো তোমার ওয়েট করছিলাম। তখন সাজু বলে, আমার মনে হলো তুমি আমাকে ডাকতে চাও না, তুমি আমাকে এত টেক্সট করেছো যে আমি এমন করি বা এমন না করি, আমার মনে হলো তুমি ইনডাইরেক্টলি আমাকে মানা করছো, তো তাই আমি আসিনি। এখন আইকা কিছুক্ষণ শান্ত হয়ে যায়, মানে আশিতে যা বলেছিল সেটা ঠিক ছিল, যদি সে এমনই করতে থাকে তাহলে সাজু তার থেকে আরো দূর চলে যাবে। তখন আইকা তার কাছে ক্ষমা চায়, আমার মানে ওটা ছিল না, আমি তো শুধু এইটুকু চেয়েছিলাম যে তুমি আমার ছোট বোনের সাথে দেখা করবে, তখন সেও তোমাকে পছন্দ করুক, তোমাকে একটা ক্রিমের মতো না দেখে, কিন্তু কিন্তু তার জন্য আমাকে ক্ষমা করো। যদি তুমি চাও তাহলে তুমি কাল আমার বাড়িতে আসতে পারো। তখন সাজু বলে, ঠিক আছে, আমি আসার জন্য তৈরি। পরের দিন আশিদের সাথে সে তার বাড়িতে এসে গিয়েছিল। সে তার ছোট বোন আইরিকে গ্রিট করে, কিন্তু আইরি কনফিউজ ছিল, একে, কারণ আমি তো আজকের আগে ওকে কখনো দেখিনি। তখন আশিদা তাকে ইন্ট্রোডিউস করে, এ হলো সাজু ওয়াতারু। আর আইরির জন্য এতটুকু জানাই যথেষ্ট ছিল, কারণ এরপর তো সে তার সাথে খেলতে শুরু করে এমন ভাবে যেন সে তার হারিয়ে যাওয়া ভাই। সে তার পিছু ততক্ষণ ছাড়ে না যতক্ষণ না সাজু এনার্জি পূর্বই শেষ হয়ে যায়। তখন সাজু বলে, তোমার তো অনেক ঝামেলা পোহাতে হয় তাই না, কারণ ওকে সাধারণত খুব মুশকিল। তখন আইকা জানায়, এমন নয়, সাধারণত এ শুধু আরামে গেম খেলায়, ওর শুধু বই পড়তে ভালো লাগে আর ঘর ঘর খেলতে। এমন প্রথমবার হচ্ছে এ কারো পিঠে চড়ে তাকে রাইড করতে বলছে, বিশেষ করে যার সাথে প্রথম দেখা করছে। আর আইরি এরপর আবার তার উপর হাগ অ্যাটাক করে দেয়। সে তাকে বলে, চলো আবার খেলি। আইকা তো কিছু বুঝতে পারছিল না যে এর সাথে হাতে মিশে গেল কিভাবে, এর আগে তো একে চিনতো না। তখন আশিদা জানায়, হয়তো ও সাজুর উপর একটু ট্রাস্ট করে, আর হয়তো এটা তোমাদের ডিএনএ তেও আছে, কারণ তুমি সাজুকে পছন্দ করো, তো হয়তো তোমার ছোট বোন হতে মনে করে। যাই হোক, আইকা খুঁজেছিল যে সাজু আইরে মন জয় করে নিয়েছে, তা খুব আরামে। এখন এরা সারাদিন খেলে আর এনজয় করে। আর বেচারা সাজুর কাছে তো এত এনার্জিও ছিল না যে এখন সে দাঁড়াতে পারবে, কিন্তু সে আবার এনার্জিতে ভরে যায় যখন সে জানতে পারে যে আইকার মা এসে গেছে। সে নম্রভাবে তাদের গ্রিট করে, কিন্তু তার মা দেখে বুঝে যায় আর একটা হাসির সাথে বলে, ও তুমি সে সাজু যার ব্যাপারে আমার মেয়ে সবসময় কথা বলতে থাকে। তখন সে অবাক হয়ে যায়, ওকে আপনাকে আমার ব্যাপারে বলেছে? তো আপনাকে আমার ব্যাপারে কি বলেছে? আর যে তার মা বলতে যাচ্ছিল আইকা তাদের চোখ করিয়ে দেয় আর বলে, সাজু দেরি হচ্ছে, তোকে বাড়ি যেতে হবে, আপনি এইসব কথা অন্য কোনো দিন করে নেবেন। এখন সে বাড়ির বাইরে বেরিয়ে যায়, কিন্তু তার মা বলে, ক্ষমা করো, এবার আমি তোমার সাথে এত ভালোভাবে দেখা করতে পারলাম না, তো তুমি পরের বার আবার বাড়িতে এসো, তখন আমরা আরামে বসে কথা বলবো। আর আরিও তাকে বলে, প্লিজ পরের বার আবার আসিও। আর আশিতাও তাকে টিস করতে শুরু করে, তুই আরেকটা সুযোগ পেয়ে গেলি আইকার বাড়িতে আসার, তুই তো বড় লাকি। তখন সাজু আইকাকে জিজ্ঞেস করে, তোমার মা বলেছিলেন যে তিনি আমাকে চেনেন, তো তুমি তাকে আমার ব্যাপারে কি বলেছো? তুমি এটা তো বলোনি যে আমি তোমাকে কিভাবে পিছু করতাম। এটা শুনে আইকা লজ্জা পেয়ে যায়। এটা তো নিশ্চিত ছিল আইকা নিজের মাকে সাজুর ব্যাপারে শুধু ভালো ভালো কথা বলেছে। আর এদের দুজনকে এত কাছে দেখে আশিতা ভাবে যে এদের দুজনকে কিছু সময় একা ছেড়ে দেওয়া যাক। তো সে তাদের বলে যে সে অন্য রাস্তাতে যাবে, তার কিছু কাজ আছে, কিন্তু তার কোনো কাজই ছিল না। সে শুধু এমনটা করেছিল যাতে এরা দুজন আরো ক্লোজ হয়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। এখন এরা দুজন একান্তে কথা বলতে শুরু করে। আর আইকা জানায় যে এখন সে ফাইনালি স্কুল লাইফ এনজয় করতে শুরু করেছে। এখন ফাইনালি আমার অনেক বন্ধু আছে, আমি বাইরে
চাইলে বিচে ঘুরতে পারি। এখন আমি সেই সব করতে পারি যা আমি আগে করতে পারতাম না। তখন চাচা বলে, এইসব আমার জন্য, তাই না? কারণ আগে তুমি বন্ধু এই জন্য মানাতে পারতে না, কারণ আমি 24 ঘন্টা তোমার পেছনে থাকতাম। কিন্তু তখন আইকা তাকে মানা করে, এর কারণ কখনোই তুমি ছিলে না। আসলে তুমি যদি আমার লাইফে নাও থাকতে, তারপরেও আমি একাই থাকতাম, কারণ আমি আমার মা বাবাকে দেখতাম যে তারা কত মেহনত করত। আর যখন থেকে আইরি হয়েছে তখন থেকে তো তাদের একদমই সময় মিলতো না। তো আমি ডিসাইড করলাম যে আইরির দেখাশোনা আমি করবো, যাতে আমার বাবা মা আরো বেশি সময় পায় কাজ করার। আর এটাই কারণ ছিল যে আমি কখনো বন্ধু বানানোর চেষ্টা করিনি, কারণ আমি কখনোই অন্যদের বাড়িতে যেতে পারতাম না আর না তাদের ইনভাইট করতে পারতাম। কিন্তু এখন সময় বদলে গেছে, এখন আমি বাইরে ঘুরতে যেতে পারি আর বাকিদেরও নিজের বাড়িতে রাখতে পারি। এখন আমি সেসব করতে পারি যা আমি আগে করতে পারতাম না। সাজু এটা বুঝতে না পারলেও সে ইনডাইরেক্টলি এটা বলতে চেয়েছিল যে হয়তো সে এখন ডেটের জন্য তৈরি, কারণ আগে সাজুর সাথে সে ডেট এই জন্য করতো না কারণ তার কাছে সময় ছিল না, কিন্তু হয়তো এখন সে তৈরি। কিন্তু সাজু এটা বুঝতে পারে না। তখন আইকা বলে, এখন আমার অনেক বন্ধু আছে, আমার কাছে সেই সব কিছু আছে যা আমি আগে চাইতাম, কিন্তু তারপরেও আমার ভেতরটা খালি খালি লাগে, যেন যেন তোমার ছাড়া এসবের কোনো মানেই নেই। সাজু বিশ্বাস করতে পারছিল না যে এই কথাটা আইকা নিজের মুখ দিয়ে বলেছে। প্রথমবার সে স্বীকার করছে তার সাজুর সঙ্গ পছন্দ, আর তখনই বাজি ফাটতে শুরু করে। আর সে তাকে জড়িয়ে ধরায় বাজি আওয়াজের ভয়। আর সে নিজের কথা চালিয়ে যায়, আমি মানছি যে আমি সে ছিলাম যে তোমাকে প্রতিভা দূরে থাকতে বলতাম, কিন্তু তার পেছনে একটা কারণ ছিল। আমি চেয়েছিলাম যে তুমি একটা ক্রিপারের মতো বিহেভ করা বন্ধ করে দাও, যাতে আমি তোমাকে আমার মা বাবা আর বোনের সাথে দেখা করতে পারি। আমি চাইনি যে তারা এমন একটা ছেলের সাথে দেখা করুক যে আমার পিছু করতে থাকে। আমি চেয়েছিলাম যে তারা এমন একটা ছেলের সাথে দেখা করুক যে আমার কেয়ার আর রেসপেক্ট করে। আমি এটা চেয়েছিলাম যে আমার মা বাবা আমার বোন তোমাকে পছন্দ করুক, আর এই জন্য আমি তোমাকে কখনো নিজের বাড়িতে রাখতাম না। কারণ কি হবে যদি তারা তোমার ব্যাপারে খারাপ ভাবতে শুরু করে? কিন্তু আমি আর এর চেয়ে বেশি আটকাতে পারছি না, কারণ তুমি আমার থেকে যত দূরে যাচ্ছ আমার জীবন ততটাই খালি হয়ে যাচ্ছে। তার কনফেস করার পর ওরা দুজন আবার চলতে শুরু করে, আর দুজনের মধ্যে কেউ এক অপরের সাথে কথা বললো না। তাদের বুঝতে পারছিল না যে এখন বলবে তো বলবে কি। সাজু তার হাত ধরার চেষ্টা করে, কিন্তু সে থেমে যায়, কারণ হয়তো এমনটা করা ঠিক হবে না। কিন্তু এবার আইকে প্রথম পদক্ষেপ নেয়, আর এবার সে তার হাত ধরে নেয়। আর শুধু তাই নয়, এখন এরা দুজন ফাইনালি একে অপরের ফার্স্ট নেমও নিতে শুরু করে। সে তাকে আবার আয়কা বলতে শুরু করে, আর সে তাকে ওয়াতারু। এর মানে এখন ফাইনালি এর দুজন ক্লোজ এসে গেছে, যদিও এখনো দুজনে নিজের ট্রু ফিলিংস কনফেস করেনি। আর পরের দিন এখন স্কুল ছুটি ফাইনালি শেষ হয়ে গিয়েছিল, আর সাজো স্কুলে চলে যায়। কিন্তু সে দেখে এবার আয়কা তার ওয়েট করছিল, আর সে তার টাই আর চুল ঠিক করতে শুরু করে। এবার কারো পড়া না করেই যে কেউ তাদের দেখছে বা না দেখছে, এরা দুইজন এখন ডেট করছিল না, কিন্তু ফাইনালি এরা দুজন খুব ক্লোজ এসে গেছে। এখন সাজো প্রতিবারের মতো তার পিছু করে না, বরং এরা দুজন একসাথে চলে, কারণ এখন আয়কা স্বীকার করে নিয়েছে যে সে সাজোকে পছন্দ করে। আর এই সিজন এখানে এসে শেষ যায়। আরেকটা কথা, অনেক লোক আয়কাকে ভালো চোখে নাও দেখতে পারে, মনে করতে পারে যে ও ইভিল বা ওইরকম কিছু, কিন্তু এমন নয়। আসলে অ্যানিমেতে আমাদের তার ব্যাক স্টোরি ভালোভাবে দেখানো হয়নি, যতটা লাইট নোভেলে দেখানো হয়েছিল। সে প্রতিবার সাজোকে সম্মানজনকভাবে রিচ করেছিল, কারণ যদি দেখা যায় সাজো একটা স্টকার ছিল, কিন্তু অ্যানিমেতে আয়কাকে একটু বাজেভাবে দেখানো হয়েছে, বলতে গেলে খারাপ আর্কে দেখানো হয়েছে। ঠিক সেই জিনিসটা যা সাকুরার সাথে হয়েছিল। সাকুরা কখনো মাঙ্গাতে এত সদান ছিল না যতটা তাকে অ্যানিমেতে দেখানো হয়েছে, আর সেই বেচারিকে আজ পর্যন্ত লোকেরা ট্র্যাশ বলে। হয়তো অ্যানিমেটরদের গোলাপি চোখের মেয়ের পছন্দ না, কারণ আমরা অ্যানিমেতে দেখছিলাম যে আমাদের সাকুরা আকামটা করছিল। আর যদি আপনারা এই সিজন 2 এর ওয়েট করছেন, তাহলে সে আশা তো ছেড়েই দিন, কারণ গত 3-4 বছর ধরে এর কোনো আপডেট আসেনি। হ্যাঁ, যদিও এখনো স্কুল ট্রিপ, কালচারাল ইভেন্ট আর অনেক কিছু দেখানো বাকি ছিল, আর এখনো তো সাজুকে আইকার তার গিফটও দিতে হবে যা সে বানিয়েছিল, কিন্তু হয়তো এমনটা সে কখনো করতে পারবে না, কারণ এই সিজন 2 বানানোর চান্স প্রায় নাই সমান। আর যদি আপনাদের এই পরের গল্প জানতে হয়, তাহলে আপনারা লাইট নোভেল পড়তে পারেন। আর বেশিরভাগ মানুষ যারা বাংলাদেশে অ্যানিমে দেখে, মনে হয় না লাইট নোভেল কিংবা মাঙ্গা লেভেল কিছু দেখে বা পড়ে, বহুত প্যারা তো। এটারও সিউরিটি নাই যে এত বড় একটা ভিডিও বানাইছি, এই জায়গায় কয়জন দেখছে না দেখছে, মনে হয় না যে লাস্ট পর্যন্ত কেউ দেখছে। যে আমি ভয়েস ওভার দিতেছি একটু লাস্টের টুক এটা হোদায় দিতেছি, মানুষ স্কিপ করে দেয়, এগুলো শোনেও না। তো আর যদি এতদূর শুনে না থাকো, তাহলে অবশ্যই জানাও যে ভাই শুনছি কি ভালো মন্দ। আর সমস্যা নাই না শোনালেও। থাকো তাহলে, হ্যাঁ, খোদা হাফেজ, বাই।